হ্যাঁ, আমাদের সময় হয়ে গেছে, আমরা তাহলে শুরু করে ফেলি। স্যার আছেন, সবাই আছেন দেখতে পাচ্ছি। তো আজকের প্রথম প্রশ্ন, আশরাফ আশরাফুল আলম সুমন। সুমন, তুমি হেডলাইনটা পড়ো। So the patient has fever and productive cough for last 4 days. হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে ইনফরমেশন আমরা কি পাচ্ছি? যে ইনফরমেশন আমরা তোমাদেরকে দিলাম ইন দ্য হেডলাইন, কি আছে? পেশেন্টের ফিভার আছে, ফিভার আছে আর প্রোডাক্টিভ কাফ আছে। হ্যাঁ, প্রোডাক্টিভ কাফ আছে। কাফ সেটা আবার প্রোডাক্টিভ। আচ্ছা, সেখানে তোমার এজ অথবা মেল বা ফিমেল সেগুলো কিছু দেয়া হয় নাই, কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আছে, সেটা হলো ডিউরেশন দেয়া আছে, তাই না? এই ডিউরেশনটা ইম্পর্টেন্ট। কতদিন? 4 days স্যার। তাহলে 4 দিন ধরে একটা পেশেন্টের জ্বর এবং প্রোডাক্টিভ কাফ, এবং এই পেশেন্টের এক্সরে হলো এটা। কারণ তুমি তোমার রেডিওলজিক্যাল ফাইন্ডিং বলা হয়েছে, আসলে ডায়াগনোসিস বলা হয় নাই প্রথমে। তুমি রেডিওলজিক্যাল ফাইন্ডিংটা বলো। ফাইন্ডিং স্যার, এটা হচ্ছে স্যার এটা এয়ার ফ্লুইড লেভেল অন দ্য লেফট লাং মিড জোন। এয়ার ফ্লুইড লেভেল, তুমি ইন শর্ট এটাকে আমরা কি বলতে পারি? কেভিটারি একটা লেশন স্যার। একটা লেভেল আছে, এটাকে যদি আমরা ফ্লুইড ধরি, এটাকে যদি এয়ার ধরি, এখানে একটা এয়ার ফ্লুইড লেভেল, ঠিক আছে। তো এটাকে আমরা এক টার্মে, এক শব্দে কি বলতে পারি? যদি ফ্লুইড লেভেল এবং গ্যাস শ্যাডো থাকে, তাকে আমরা কি বলি রেসপিরেটরিতে বা চেস্ট এক্সরেতে? কেভিটারি লেশন স্যার। হ্যাঁ, কেভিটি। তুমি সরাসরি কেভিটি বলতে পারো, সরাসরি দেয়ার ইজ এ কেভিটি। সেটা কি থিক ওয়াল নাকি থিন ওয়াল সেটা পরে আসবে, কিন্তু কেভিটারি লেশন সারাউন্ডেড বাই থিক কেভিটারি লেশন ইন মিড জোন অফ লেফট লাং। ঠিক আছে, এটা একটা ফাইন্ডিং পেলাম। তোমার কি আর কোনো ফাইন্ডিং এই এক্সরেতে আছে বলে মনে হচ্ছে? এই কেভিটির সাথে রিলেটেড হতে পারে, রিলেটেড নাও হতে পারে। হাইপার ট্রান্সলেশন মনে হচ্ছে স্যার, রাইট লাং মিড জোন। আচ্ছা, আপনার ডায়াফ্রামটা কোন লেভেলে আছে দেখো তো দেখি। স্যার ডায়াফ্রামটা আছে এখানে 1 2 3 4 5 6, একটু নিচে আছে না? 6 থেকে একটু নিচে স্যার। অ্যান্টেরিয়রলি, এখানে রিপগুলি ভালো দেখা যাচ্ছে না, এখন দেখো যে অ্যান্টেরিয়রলি যদি গণি 1, আর তারপরে 2 3 4 5 6 এর নিচে আছে কিন্তু। এবং তুমি তোমার ওভারঅল ইমপ্রেশন দেখো এই লাংসে, যে এইখানে যে এই যে অ্যাপেক্স, সরি এই যে বেজ আর যে অ্যাপেক্স, দেখো অলমোস্ট কিন্তু এই দুইটা ডায়ামিটার একই রকম হয়ে গেছে। এটাকে বলে রুমি অ্যাপেক্স, মানে এটা রুম বেড়ে গেছে, স্পেস বেড়ে গেছে। হাইপার ইনফ্লেটেড আর কি মনে হচ্ছে স্যার। হ্যাঁ, হাইপার ইনফ্লেটেড। দুই সাইডেই মনে হচ্ছে স্যার। মনে হবে কেন? তোমার তো এখানে অঙ্কের হিসাব। মানে তোমার যদি ডায়াফ্রাম দুই সাইডে স্যার হাইপার ইনফ্লেটেড স্যার, 6 এর নিচে চলে যায়, তখন তো আর তোমার মনে হওয়ার কোনো অবকাশ নেই। এটা ম্যাথমেটিক্যালি তোমাকে বলতে হবে যে ডায়াফ্রাম লো ইন পজিশন, ঠিক আছে? তো তুমি কি মানে আমার সাথে একমত যে ডায়াফ্রামটা পজিশন মতো নাই, এটা একটু নিচে? স্যার একটু নিচে আছে, কিন্তু লো ফ্ল্যাট তো না মনে হয়। ফ্ল্যাট দরকার নাই, আমরা লো বলতে পারি কিনা? হ্যাঁ, ফ্ল্যাট না লো হলে আছে এটা ফ্ল্যাট না, আমি বলবো না। ফ্ল্যাট হবে যদি এই দুইটা, এই যে এখানে এই 2 পয়েন্টের মাঝখানে যখন আমি লম্ব টানবো, সেটা যদি তোমার একটা ডিসটেন্সের কম হয়। এটা কত হেনা, তোমার কি মনে আছে? এটা হাইটটা আধা ইঞ্চি। এটা ইউজুয়ালি থাকে 1.25 সেন্টিমিটার মনে হয়। 1.25 সেন্টিমিটারে কম হলে আর কি, কম হলে অর্থাৎ 1.25 অলমোস্ট আধা ইঞ্চি, কারণ 2.5 সেন্টিমিটারে তো 1 ইঞ্চি। আচ্ছা, তার মানে আধা 1 পয়েন্ট, হ্যাঁ যেটা বলো 1.25 সেন্টিমিটার যদি কম হয়, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এর মাঝখানে একটা তোমাকে 90 ডিগ্রি লম্ব টানবা। লম্ব টানলে সেটা 1.25 সেন্টিমিটারের কম হলে, তখন আমি বলবো ফ্ল্যাট। ঠিক আছে, আমি এটা মানলাম যে এটা ফ্ল্যাট না, কিন্তু সবসময় হইতেই হবে এমন কোনো কথা নেই। সিওপিডির জন্য লো হলেই হবে, সাথে যদি ফ্ল্যাট হয় দ্যাটস ওকে। তাহলে এটা কিন্তু দুইটা প্যাথোলজি, একদিকে
একটা কেভিটি আছে, আরেক দিকে তোমার একটা সিওপিডি ফিচার আছে, এইটাও তোমাকে বলতে হবে, কারণ তোমাকে ওভারঅল চেস্ট এক্সে তোমাকে অ্যাসেস করতে হবে। এই পেশেন্ট লাং অ্যাবসেস কি বলতেছি, একটা কেভিটি ফিভারের প্রোডাক্টিভ বলতেছি। তো এই এরও যেমন ট্রিটমেন্ট লাগবে, আবার এই যে সিওপিডি সাথে আছে সেটারও ট্রিটমেন্ট লাগবে। হয়তো এমনও হতে পারে যে ডায়াফ্রামের নিচে আরেকটা প্যাথোলজি আছে, এখানে একটু গলস্টোন আছে, তারও চিকিৎসা লাগবে। তো তোমাকে সবকিছুই দেখতে হবে, অথবা এখানে নেকের মধ্যে হয়তো গয়টার আছে, তোমাকে সব ডেসক্রাইব করতে হবে, সবগুলি তোমার চোখে পড়তে হবে। আচ্ছা, তাহলে তোমার আমরা রেডিওলজিক্যাল ফাইন্ডিং হিসাবে এটা নিলাম দুইটা। তাহলে ডায়াগনোসিস কি হবে? এটা ডায়াগনোসিসটা অমিত বলো। জি স্যার। হ্যাঁ, এই স্যার পেশেন্ট ডায়াগনোসিস লেফট সাইডেড লাং অ্যাবসিস উইথ স্যার সিওপিডি। উইথ সিওপিডি। আচ্ছা, এই পেশেন্ট সিওপিডি মানে কি? এই পেশেন্ট কিন্তু স্মোকার, তাই না? সে ডেফিনেটলি অলমোস্ট শিওর যে পেশেন্ট স্মোকার, স্মোকিং ছাড়াও সিওপিডি হতে পারে এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য বা অন্য রিস্ক ফ্যাক্টরের জন্য। একটা স্মোকার পেশেন্টের যখন তুমি কেভিটি পাবা, তখন কিন্তু তোমার আবার চোখ কান খোলা রাখতে হবে যে এটা আবার মেলিগনেন্ট কেভিটি কিনা। কিন্তু এখানে তোমাকে যেহেতু আমরা ডিউরেশন মাত্র 4 দিন না, সুতরাং আবার সাথে জ্বর আছে, সেক্ষেত্রে আমরা প্রথমেই মেলিগনেন্সিটা চিন্তা করব না, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়তো রাখতে পারি পরের দিকে গিয়ে। তো তোমার ডায়াগনোসিস হলো লাং অ্যাবসেস। তাহলে এরকম একটা কেভিটি যদি আমরা পাই এট এনি কর্নার অফ দ্য লাং, তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে? মানে সোজা কথা, তুমি কেভিটির কজগুলি একটু বলো। স্যার লাং অ্যাবসিস, কার্সিনোমা, সার্কোইডোসিস, সার্কোইডোসিস স্যার, তারপরে টিউবারকুলোসিস আর স্যার লিম্ফোমা কি বলতে পারি স্যার? লিম্ফোমা না, লিম্ফ নোড ক্যাভিটেশন, ওটা সার্কোইডোসিসটা পরে বলবা। তুমি তিনটা একদম প্রথমে বলো, চারটা প্রথমে বলে ফেলবা। লাং অ্যাবসেস, তারপরে আমাদের দেশের প্রেক্ষিতে টিউবারকুলোসিস বলবা, ঠিক আছে? এটা কিন্তু টিবিও হতে পারতো, আমরা ডিউরেশন 4 দিন দেওয়ায় তুমি লাং অ্যাবসেস দিয়ে গেছো, কিন্তু এটা টিবিও স্টিল পসিবল, কিন্তু আমাদের ডিউরেশনের জন্য আমরা ওটা লাং অ্যাবসেসের দিকে বেশি। টিউবারকুলোসিস, লাং অ্যাবসেস, ক্যাভিটারি মেলিগনেন্সি, পালমোনারি ইনফাকশন, এই চারটা তুমি সিকুয়েন্সিয়ালি বলবা, ঠিক আছে? লাং অ্যাবসেস আর টিউবারকুলোসিস দুইটা আগে পরে বলতে পারো। তারপরে হলো তোমার ভাস্কুলাইটিস, ওয়াগনারস গ্রানুলোমেটোসিস এখন অন্য নামে বলে, সেটা তোমরা জানো এটা। এরপরে সার্কোডোসিস বা অন্য কারণগুলি তুমি নিয়ে আসবা। তাহলে কমন কারণগুলি তোমাকে কমনলি বলতে হবে, প্রথমে বলতে হবে, এবং এই কারণগুলির মধ্যে তোমার ডিফারেন্ট প্রবলেম, ডিফারেন্ট হেডলাইনে তুমি ডিফারেন্ট ডায়াগনোসিসটা প্রথমে বলবা। একই যদি বলতাম যে এই পেশেন্টের চেস্ট পেইন আছে, তাই না, কনস্ট্যান্ট চেস্ট পেইন, স্মোকার পেশেন্ট, সিওপিডি পেশেন্ট, তুমি তখন বলতে মেলিগনেন্ট কেভিটি। ওনাকে যদি বলতাম যে পেশেন্টের সাডেন সিভিয়ার ইমোবিলাইজ পেশেন্ট, সাডেন সিভিয়ার চেস্ট পেইন উইথ হিমোপ্টাইসিস, তাই না, একটা ইমোবিলাইজেশন দিয়ে তোমাকে একটা ক্লু দিছে দ্যাট ইজ এ রিস্ক ফ্যাক্টর, দেন দ্যাট ইজ পালমারি এম্বোলিজম, হ্যাঁ, পালমারি ইনফেকশন। তারপর এই পেশেন্টকে যদি বলা হতো যে উনি 2 মাস ধরে কি বলা যায় ওয়েট লস, ফিভারের, অ্যানোরেক্সিয়া এইসব কমপ্লেইন করতেছে, তখন টিউবারকুলোসিস। তাহলে সব কেভিটিরই তোমার নির্ভর করবে কি ওই তোমাকে কি হেডলাইন দেওয়া হয়েছে। এবং অস্পিতে মানে আমাদের অবজারভেশন হলো বেশিরভাগই ভুল যেটা করে সেটা হলো যে ওই হেডলাইনটা পড়ে না, বা পড়লে অর্ধেক পড়ে তাড়াতাড়ি অ্যান্সার করার জন্য। তাহলে যে ফিভার প্রোডাক্টিভ কাফ, ওই যে 4 দিন, ওই 4 দিন মাথায় নেই, অথবা ফিভার উইথ কাফ পড়ছে, প্রোডাক্টিভটা চোখে পড়ে নেই। মানে প্রত্যেকটা পয়েন্ট তোমাকে পড়তে হবে, ওইখান থেকে তুমি গাইডলাইন পেয়ে যাবা, এবং প্রথমেই সবগুলো প্রশ্ন পড়ে ফেলবা। দেখবা যে প্রশ্নের মধ্যেও তোমার কিছু পয়েন্ট, তোমার কিছু ক্লু থাকবে ডায়াগনোসিসের পক্ষে। তাহলে আমরা হোয়াট আর দ্য কজেস অফ কেভিটি সেটাও জানলাম। এখানে কি মুশফিক আছে? কার্ডিওলজি মুশফিক কাকে বলবো? আচ্ছা, তানভীর, তুমি আমরা তো
জানলাম যে কজেস অফ কেভিটি, শুধু কজেস অফ কেভিটির মধ্যে প্রথমেই সার্কোইডোসিস বলে দিলে কিন্তু হবে না, আবার প্রথমেই ওয়েগনারস গ্রানুলোমেটোসিস বললে কিন্তু হবে না। হ্যাঁ, ওয়েগনারস গ্রানুলোমেটোসিসের বর্তমান নাম কি? গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। গ্রানুলোমেটোসিস পলিঅ্যাঞ্জাইটিস, গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। কি এখানে ইউসিনোফিল বাড়ে নাকি ইউসিনোফিল নরমাল থাকে এই কন্ডিশনে? স্যার ওইটা টাইপ আলাদা স্যার, ইওসিনোফিলিক যেটা ওইটা টাইপ আলাদা, ওইগুলো স্যার। এটা কি ইওসিনোফিলিক নাকি নন ইওসিনোফিলিক ওয়েগনারস? স্যার এই মানে স্যার গ্রানুলোমেটোসিসের অনেকগুলো টাইপ আছে স্যার, তার ভিতরে একটা টাইপ হচ্ছে ইওসিনোফিলিক গ্রানুলোমেটোসিস। তারপর স্যার ওই যে রেনাল ইনভলভমেন্ট একটা হয়। আচ্ছা যাক, আমরা ওই হ্যাঁ ওইদিকে আমরা যাব না। ভাস্কুলাইটিসে এটা তোমার নন ইওসিনোফিলিক, এখানে ইওসিনোফিলিয়া বাড়ে না, মানে ইওসিনোফিল কাউন্ট বাড়ে না, ইওসিনোফিলিয়া হয় না। তাহলে কোন এরকম এই স্মল ভেসেল ভাস্কুলাইটিসে কোনটাতে ইওসিনোফিল বাড়ে একটা एग्जांपल দাও তো। স্যার আগে যেটাকে আগে আমরা সিএসএস বলতাম, সিএসএস, সেটা তোমার ইওসিনোফিল বাড়ে, ওটার নাম কি এখন? আচ্ছা ওইগুলো দেখে নিও, হ্যাঁ নমেনক্লেচার গুলি, মানে কোনটাতে ইওসিনোফিল। তবে ওয়েগনারস গ্রানুলোমেটোসিস নন ইওসিনোফিলিক, সিএসএস শার্গ-স্ট্রাস সিনড্রোম যেটা সেটা হলো যে ইওসিনোফিলিক। তুমি তাহলে স্যার এই এক্সট্রাটাতে স্যার আমার ওয়াল যেটা স্যার ক্যাপিটালাইজেশনের যে ওয়ালটা এত থিক স্যার, থিক দেখে স্যার মনে হচ্ছিল স্যার এটা গ্রানুলোমেটোসিস কিনা। আর স্যার পরবর্তী যে কোশ্চেনটা আছে নিউরোলজিক্যাল, স্কিন, প্রিকর্ডিয়াল, তারপরে ওরাল ক্যাভিটি, স্যার গ্রানুলোমেটোসিসে কিন্তু সবগুলো সিস্টেম ইনভলভমেন্ট হয় এবং প্রত্যেকটা সিস্টেমে নিউরোলজিক্যাল তারপরে বাকি যেই জায়গাগুলো আছে স্পেসিফিক সাইন পাওয়া যায় স্যার। এইজন্য স্যার আমি প্রথম থেকেই ভাবতেছিলাম স্যার এটা গ্রানুলোমেটোসিস। ওইটা দেখে যে এত মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়ে ভাস্কুলাইটিস, এখন দেখি আমরা যে পায়োজেনিক হয়েও ওইগুলি ইনভলভমেন্ট হতে পারে কিনা, ওইগুলি মানে এক্সপ্লেইন করতে পারি কিনা। তুমি ভালো পয়েন্ট বলছো। আর স্যার ক্যাভিটারি ওয়াল যেটা স্যার, ওয়ালটা তো স্যার মানে লাং অ্যাবসেসে কি স্যার এত মোটা ইয়ে হয়? হ্যাঁ মার্জিন হয়, হতে পারে। শুধু থিকনেস দিয়ে তুমি ভাস্কুলাইটিস আর পায়োজেনিক সেটা তুমি আলাদা করতে পারবে না। থিকনেস দিয়ে তুমি ম্যালিগন্যান্সি আলাদা করতে পারবা, একদম ঠিক হয়। ওখানে কেভিটি বলতে ভিতরে লুমেন বলতে কিছু থাকে না অলমোস্ট, কিন্তু তারপরও তুমি শিওর না যে সেটা যে ম্যালিগন্যান্সি, সব কিছুই পসিবল। কিন্তু শুধু একটা এই কেভিটি দেখেই তুমি ভাস্কুলাইটিস বলবা সেটা আসলে সম্ভব না, কারণ তোমার এখানে মাত্র পেশেন্টের হিস্ট্রি হলো মাত্র 4 দিনের, আর ভাস্কুলাইটিস হলে তার অনেক লং টার্ম, তার রিল্যাপসিং রিমিটিং কোর্স থাকতো, তার আপার রেসপিরেটরি প্রবলেম থাকতো, তাই না? এপিস্টেক্সিস দেওয়া হয় নাই, নেজাল কোনো প্রবলেম দেওয়া হয় নাই, তার ইয়ারে কোনো সমস্যা দেওয়া হয় নাই, কানের কোনো প্রবলেম দেওয়া হয় নাই, তাই না? ওয়েগনারস হলে এরকম, অথবা মাইগ্রেটিং কোনো শ্যাডো দেওয়া হয় নাই। এমন হতো যে 2টা এক্সরে দেওয়া হয়েছে, আগের একটা কেভিটি ছিল রাইট আপার জোনে, এখন আরেকটা কেভিটি লেফট মিড জোনে, ওইরকম ক্লু কিন্তু তোমার নাই। ইয়েস, তুমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখতেই পারো যদি তোমাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দেওয়া হয়, কিন্তু একটা ডায়াগনোসিস বললে এই ক্লুর উপর ভিত্তি করে তোমাকে লাং অ্যাবসেস বলতে হবে। আর এখানে কি আমিনুল ভাই, এখানে কি ওই লাং অ্যাবসেস এর পক্ষে আরেকটা জিনিস যায় যে এখানে একটু অ্যাসোসিয়েটেড কনসলিডেশন আছে, এই যে পাশে এই ওয়াল, হ্যাঁ হ্যাঁ এখানে একটু কনসলিডেশন মানে সাইন অফ ইনফ্লামেশন চারদিক দিয়ে আছে, এটাও এর পরেই যায় লাং অ্যাবসেস এর। হ্যাঁ এটা টিউবারকুলোসিসের পক্ষেও যায়, কিন্তু আমাদের ওই হেডলাইনের কারণে ডিউরেশন এত কম, সেজন্য আমরা টিবিটা প্রথমে চিন্তা করলাম না। হ্যাঁ, আর হেনা যেটা বললো যে এখানে একটু কনসলিডেশন ইনফেকশনের একটু ফোকাস আছে সেটা। সাইফুর কিছু বলবে মনে হয়। আরেকটা হলো যে এই যে প্রোডাক্টিভ কাফ, এই যে প্রোডাক্টিভ শব্দটা দিয়ে তোমাকে আরো অ্যাবসিসের দিকে টেনে নেওয়া হয়েছে। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি একটু বলতে চাই স্যার। বলো স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ বলো স্যার। হচ্ছে মানে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে স্যার, মানে যদি মানে ব্যাপারটা কি এমন হতে পারে যে আমার 2টা অবজারভেশন এখানে আছে স্যার, সেটা হচ্ছে লেফট হেমিডায়াফ্রামটা রাইটের একদম প্যারালালে চলে আসছে, আর যদি স্যার প্রক্সিমালি কোনো নিওপ্লাজম থাকে সেটার জন্য তো স্যার কনসলিডেশন বা হচ্ছে অ্যাবসেস হতে পারে। তো আমরা এটা কেন নিওপ্লাজম মাথা থেকে মানে দূরে ঠেলে দিচ্ছি? এমন হতে পারে যে নিওপ্লাজম প্রক্সিমালি আছে, ব্রোনকাসকে অবস্ট্রাক্ট করছে, ওখান থেকে লাং অ্যাবসেস হয়েছে, আর হেমিডায়াফ্রামটা এলিভেটেড, এবং স্যার লেফট সাইডে দেখেন মানে অ্যাঙ্গেলটা ব্লান্ট, পোস্টোফেনিক অ্যাঙ্গেলটা একটু ব্লান্ট, মানে ইফিউশন আছে মনে হচ্ছে একটু। না, এটা তোমার ডায়াফ্রাম যদি ইকুয়াল হয়, ইকুয়াল হওয়া পর্যন্ত আমরা এটাকে নরমাল ধরি, ঠিক আছে?
আমরা এটা যে মেলিগনেন্সি হতে পারবে না, মেলিগনেন্ট কেভিটি না, সেটা কিন্তু বলতেছি না। কিন্তু তোমাকে যদি একটা ডায়াগনোসিস বলে, তোমার এখানে দেখো যে মেলিগনেন্সির পক্ষে তার ফিভারটা একটা ইনফেকশনের পক্ষে যাচ্ছে, তারপরে প্রোডাক্টিভ কাফ, তাই না, সেটা একটা অ্যাবসেসের পক্ষে যাচ্ছে। তোমার যে মেলিগনেন্সির মানে মেইন সিমটম কি, নাম্বার 1 সিমটম কি মেলিগনেন্সি লাং অ্যাবসেসের, এই ব্রঙ্কিয়াল কার্সিনোমার? কাফ স্যার। এক নাম্বার কারণ যদি, এক নাম্বার সিমটম যদি বলে কি? কাফ স্যার, হিমোপ্টাইসিস। ক্রনিক কাফ, কাফ স্যার, না নট হিমোপ্টাইসিস, ক্রনিক কাফ। তাহলে এখানে দেখো তার ডিউরেশন হলো মাত্র 4 দিনের কাশি। তো 4 দিনের কাশি নিয়ে মেলিগনেন্সি চিন্তা করাটা, এবং কাশির সঙ্গে জ্বর আছে, সেহেতু তুমি মেলিগনেন্সিটা এখানে প্রথমে চিন্তা করতে পারবা না। আসলে কি এখানে তো যেই সাইফুর এখানে যেই প্রবলেমটা তোমাকে দিয়েছে, দেখো ফিভার আর প্রোডাক্টিভ কাফ, মানে তোমার একটা স্ট্রং দুইটা এভিডেন্স, সেই দুইটাকে বাইপাস করে তুমি অন্যদিকে গেলে তুমি ভুল দিকেই আসলে ধাবিত হবা। ঠিক আছে, তোমার যেই জিনিসটা এখানে এক্সামিনার তোমাকে যেটা বলতে চাচ্ছে সেটা কিন্তু তোমার সিনারিওতেই তোমাকে আবিষ্কার করে ফেলতে হবে যে এখানে এই বলতে চাচ্ছে। কারণ এরকম একটা ক্যাভিটারি লাং লিশনের কমপক্ষে 8টা ডায়াগনোসিস তুমি বলতে পারবা, কিন্তু 8টা কি এই এক্সরের জন্য প্রযোজ্য? এই এক্সরেটা অবশ্যই একটা ডায়াগনোসিসের জন্য প্রযোজ্য, তাই না? তো তোমাকে আগের থেকে এটা বুদ্ধি করে বার করতে হবে যে এই যে আমাকে ফিভার বললো, প্রোডাক্টিভ কফ বললো, দুইটা মানে চিফ কমপ্লেইন তোমাকে দিয়ে দেওয়া হলো, এর উপর ভিত্তি করে তুমি ওই 8টা থেকে একটা বেছে নিতে হবে তোমাকে। এখন এর উপরে ভিত্তি করে তুমি 8টা থেকে যদি ম্যালিগনেন্সি বেছে নাও, তাহলে কিন্তু তোমার ক্লিনিক্যাল জাজমেন্টের পরিচয়টা ভালো হলো না, তাই না? এখানে অবশ্যই ইগনোর করলা তো। আমি সেটা বলছি না, মানে আমি অবশ্যই লাং অ্যাবসেসটাই হচ্ছে আমি বেছে নিব, কিন্তু ম্যাডাম হচ্ছে আমার একটু কোশ্চেন জাগতেছে যে হচ্ছে যেহেতু মনে হচ্ছে যে অ্যাঙ্গেলটা একটু ব্লান্ট আর ডায়াফ্রামটা প্যারালালে চলে আসছে, আসলে কি এটা অ্যাঙ্গেল ব্লান্ট আসলে বলা যাবে না, এটা তোমার টেকনিক্যাল কারণে বা ছবি তোলা হয়েছে সেজন্য অ্যাঙ্গেল কিন্তু ঠিক আছে। রাইট ডায়াফ্রামটা লো হয়ে যাওয়াতে তোমার মনে হচ্ছে যে এটা লেফটের সমান লেভেলে চলে আসছে, বুঝেছো? আর সমান লেভেলে থাকলেও সেটাকে আমরা প্যাথোলজিক্যাল বলবো না, যখন ইভেন ইকুয়াল হয়ে যায় সেটাও কিন্তু ফিজিওলজিক্যাল। ওটা যদি আবার ক্রস করে উপরে উঠে যায় তখন আমাদেরকে স্টেক করতে হবে যে ডায়াফ্রামটা এলিভেটেড। তো ইভেন ডায়াফ্রাম এলিভেশন লাং অ্যাবসেসও হতে পারে তার যদি প্লুরাইটিক পেইন হয়, কিন্তু সেটা ডেফিনেটলি মেলিগনেন্সির পক্ষে বেশি যাবে যে একটা এলিভেটেড ডায়াফ্রাম, এটা একটা স্ট্রাইকিং ফিচার। কিন্তু আমরা বলতেছি যে এই যে তোমাকে যে সিনারিও দেয়া হবে সেটাকে কিন্তু তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে বেশি। এটা মেলিগনেন্সি হতে পারে, এখন তুমি বলতে পারো যে এটা মেলিগনেন্সির সেকেন্ডারি ইনফেকশন হয়ে লাঙে ফিভার কাফ হচ্ছে, কিন্তু এটা যে সেকেন্ডারি ইনফেকশন তার যে 4 দিনের আগে যে তার কোনো প্রবলেম ছিল সেটা তো তোমাকে বলা হয়নি। এমন হয়তো যে পেশেন্ট উইথ কনস্ট্যান্ট চেস্ট পেইন ফর এতদিন, অথবা পেশেন্ট হ্যাভিং এপিসোডিক হিমোপ্টাইসিস, যে মাঝে মাঝে তার হিমোপ্টাইসিস হচ্ছে, ওইরকম মেলিগনেন্সি দিকে তোমরা যাতে ডাইভার্ট না হও সেজন্য কোনো পয়েন্টই দেওয়া হয়নি। একদম টোটালি একটা ইনফেক্টিভ মানে সিনারিও এখানে সেট করা হয়েছে, সেজন্য আমরা প্রথমে ইনফেকশনই থাকবো, তারপরে সবই তো পসিবল। তোমাকে যদি এখন বলো যে 2টা ডিডি বলো 3টা ডিডি বলো, তখন তুমি কিন্তু সেগুলি আনতে পারো যেহেতু তুমি ডিডি বলতে বাধ্য। কিন্তু একটা বললে এটা আসলে তোমাকে ইনফেকশন দিয়ে চিন্তা করতে হবে। আরেকজন বললা যে হিমোপ্টাইসিস কে বললা? কেউ একজন? আমি শহীদুল বলছি। শহীদুল বলছো হিমোপ্টাইসিস। আচ্ছা, লাং অ্যাবসেসের যদি মানে প্রথম সিম্পটম কি বলে, মোস্ট কমন সিম্পটম সেটা হলো ক্রনিক কাফ। হ্যাঁ, সেই ক্রনিক কাফটা মানে কোয়ালিটি চেঞ্জ হতে পারে, অন্যরকম হতে পারে, সেটা ভিন্ন, কিন্তু মেইন হলো কাফ, অল্টারড কাফ। ব্রঙ্কিয়াল কার্সিনোমা, লাং অ্যাবসেস বলে ফেলছি আমি ব্রঙ্কিয়াল কার্সিনোমা, মাঝে মাঝে উল্টা বলে ফেলি। ব্রঙ্কিয়াল কার্সিনোমা মেইন সিম্পটম হলো, মানে মেইন না, মানে কমন সিম্পটম হলো ক্রনিক কাফ, কিন্তু 4 দিনের কাফ না কিন্তু আবার, অথবা চেঞ্জ ইন কোয়ালিটি অফ কাফ, কাফের কোয়ালিটি যদি চেঞ্জ হয়ে যায় ক্রনিক কাফের কোনো পেশেন্টের। শহীদুল তুমি বলো যে লাং অ্যাবসেসের পেশেন্টের হিমোপ্টাইসিস এটা কি মেসিভ হিমোপ্টাইসিস হবে নাকি স্কেন্টি হিমোপ্টাইসিস হবে? আমি আবার লাং অ্যাবসেস বলতেছি, সরি, এই ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্টের হিমোপ্টাইসিস, যেহেতু তুমি ব্রঙ্কিয়াল কার্সিনোমার সিম্পটম অ্যানসার দিছিলা, যে এটা কি মেসিভ হিমোপ্টাইসিস হবে নাকি স্কেন্টি হিমোপ্টাইসিস হবে? স্যার স্কেন্টি হিমোপ্টাইসিস হবে।
কেন মেসিভ হতে পারে না? আসলে হিমোপ্টাইসিসের কোয়ান্টিটি দিয়ে আমরা আন্ডারলাইং মানে প্যাথোলজি বলতে পারি না। যেটা অল্প হিমোপ্টাইসিস সুতরাং এটা লেস সিরিয়াস, বেশি হিমোপ্টাইসিস সুতরাং এটা বেশি সিরিয়াস, মানে আন্ডারলাইং ইটিওলজির কথা বলতেছি, সেটা কখনোই ওইভাবে অ্যাসেস করবে না। একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্টের স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, একটা স্কেন্টি হিমোপ্টাইসিস হতে পারে না, স্ট্রিকি মানে ব্লাড ইন দা স্পুটাম, সেটা হতে পারে। আবার আরেকজনের হয়তো ক্যান্সার, তার মেসিভ হিমোপ্টাইসিস হতে পারে। একটা সিম্পল রেসপিরেটরি ইনফেকশনে মেসিভ হিমোপ্টাইসিস হতে পারে, কিন্তু সে হয়তো দেখা যাবে যে তাকে যদি তুমি হিমোপ্টাইসিসের কারণে তার কোনো খারাপ কিছু না হয়ে যায়, মেসিভ হিমোপ্টাইসিসের কারণে কোনো ব্লাড ক্লট বা কোনো কিছু অ্যাসফিক্সিয়া না হয়ে যায়, সার্ভাইভ করে, তো 4-5 দিন পরে সে আবার ঠিক হয়ে গেছে। সুতরাং অ্যামাউন্ট অফ ব্লাড দিয়ে হিমোপ্টাইসিসের আন্ডারলাইং ইটিওলজির সিভিয়ারিটি কখনই অ্যাসেস করতে যাবা না। অল্প ব্লাড গেলেও তোমাকে সতর্ক হতে হবে, এটা খারাপ হতে পারে। আবার বেশি ব্লাড গেলেও এমন হতে পারে এটা আসলে তেমন সিরিয়াস নাও হতে পারে। তোমাকে অ্যামাউন্ট অফ ব্লাড অ্যাসেস করতে হবে এই জন্য যাতে পেশেন্টের ব্লাড ক্লট হয়ে অ্যাসফিক্সিয়া না হয়ে যায় পেশেন্টের। সেই জন্যই হিমোপ্টাইসিসে দিনে 300 ml ব্লাড গেলেই আমরা বলি মেসিভ হিমোপ্টাইসিস, কিন্তু হেমাটোমেসিস বা হেমাচুরিয়াতে 300 ml সারা দিনে গেলে এটাকে আমরা মেসিভ বলে কোনো কিছু বলি না। কারণ এখানে হাইপোভলিউমিয়া বা শক আমাদের কাছে মেইন মানে ভয়ের কারণ না। মেইন ভয়ের কারণ হলো ওই ব্লাড দ্বারা ক্লট হয়ে অ্যাসফিক্সিয়া হয়ে পেশেন্ট এক্সপায়ার করে কিনা। এই জন্য 300 ml পার ডে ইজ মেসিভ হিমোপ্টাইসিস। আমরা অন্য প্রসঙ্গে চলে গেলাম। আচ্ছা তানভীর, তুমি বলো যে তোমার একটা কথা ছিল যে তুমি এইটা দিয়ে ওয়েগনার্স বলতে চাচ্ছ। ইয়েস, তুমি সবগুলি কোশ্চেন পরে বলতে চাচ্ছ যে এইগুলিতে সব জায়গায় ইনভলভমেন্ট হতে পারে। এটা ছাড়াও যে হতে পারে আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, তুমি তাহলে জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং বলো 6টা। স্যার পেশেন্ট টক্সিক থাকবে, ওয়েট লস থাকবে, হাই টেম্পারেচার, আর স্যার ক্লাবিং থাকবে। হ্যাঁ, ক্লাবিং, টেম্পারেচার বেশি, তারপরে তার এপিয়ারেন্স আসলে টক্সিক না বলে, যেহেতু টক্সিক শব্দটা আমাদের জেনারেল এক্সামিনেশনের সিকোয়েন্সের মধ্যে নাই, এপিয়ারেন্স ইল লুকিং বলতে পারো, তাই না? বা এপিয়ারেন্স টক্সিক, টক্সিক না বলে ইল লুকিং বলো, এপিয়ারেন্স ইল লুকিং। তারপর টেম্পারেচার বেশি বললা, ক্লাবিং বললা, আর কি তিনটা হলো? ওয়েট লস বলছো 4টা, তারপর 4টা না হলো, আর বাকি 2টা? স্যার 2টা কিছু মাথায় আসতেছে না স্যার। 2টা কেন? তুমি ভাইটাল এক্সামিনেশনই আসো, যে পালস, ব্লাড প্রেসার, টেম্পারেচার, রেসপিরেশন, তুমি এখান থেকে টেম্পারেচার বলছো। পালস কি একটা পেশেন্টের যদি জ্বর থাকে টাইকার্ডিয়া থাকবে স্যার, তার কি টেম্পারেচার বাড়তে পারে, পালস বাড়তে পারে না? জি স্যার, টাইকার্ডিয়া থাকবে, রেসপিরেটরি রেট বেশি থাকবে, টাইকার্ডিয়া থাকতে পারে। তারপর তার টেম্পারেচার বেশি, ফিভার তো সিম্পটম আমি বলে দিছি তোমাকে, সাইন তো আমি মেনশন করে দিইনি। তার টেম্পারেচার বেশি থাকবে, তাহলে পালস বেশি থাকতে পারে, টেম্পারেচার বেশি থাকতে পারে, টেম্পারেচার বেশি, রেসপিরেটরি রেট বেশি থাকতে পারে না? তো তুমি তো ভাইটাল সাইন থেকেই তো চাইতে আনতে পারো, তাই না? আচ্ছা, তারপর ওয়েট লস, তার এপিয়ারেন্স ইল লুকিং, এগুলি দিয়ে তুমি আরো অনেকগুলি জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং এক্সপ্লোর করতে পারো। তাহলে নিউরোলজিক্যাল ফাইন্ডিং কি এটা বলবে সাইফুর, বলো। স্যার আসসালামু আলাইকুম, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বলো স্যার। নিউরোলজিক্যাল ফাইন্ডিং স্যার হচ্ছে যদি এখান থেকে ইকটোপিক অ্যাবসেস ফর্মেশন হয় সেটা কোন সাইটে গেছে স্যার সেটার উপর ডিপেন্ড করে নিউরোলজিক্যাল সাইনগুলো আসবে। যদি ব্রেনে মেটাস্টেসিস হয় ফোকাল নিউরোলজিক্যাল সাইন আসতে পারে বা পিরামিডাল সাইন আসতে পারে, সেরিবেলামে অ্যাবসেসটা লোকেটেড হলে সেরিবেলার সাইন আসতে পারে। কিন্তু অ্যাবসেস, মেটাস্টেটিক অ্যাবসেস একটা টার্ম আছে, তুমি মানে চিন্তা করতেছো যে এটা ব্রেনে মেটাস্টেসিস হয়ে গেছে, এটা আমি কিন্তু মেলিগনেন্সির মধ্যে নাই, আমরা এখন ইনফেক্টিভ লাং অ্যাবসেসে আছি। তবে লাং অ্যাবসেস মেটাস্টেটিক অ্যাবসেস হতে পারে, নিউমোনিয়া থেকে অ্যাবসেস হয়, নিউমোনিয়ার একটা কমপ্লিকেশন মেটাস্টেটিক লাং অ্যাবসেস বিভিন্ন জায়গায় হতে পারে। কিন্তু এইখানে নিউরোলজিক্যাল ফিচার চাওয়ার একটা পিছনে একটা কারণ আছে। কারণ হলো যে লাং অ্যাবসেসের যদি আমরা কজ চিন্তা করি যে কি কারণে হয়, তার 95% ক্ষেত্রে কিন্তু ডিউ টু অ্যাসপিরেশন নিউমোনিয়া। প্রথমে অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে হবে এমন কথা নাই, মানে অ্যাসপিরেশন থেকে, সেটা সেকেন্ডারি টু অ্যাসপিরেশন নিউমোনিয়া অথবা ডাইরেক্টলি অ্যাসপিরেশন হয়ে তোমার একটা লাং অ্যাবসেস করতে পারে। এবং করতে পারে কি 95% ক্ষেত্রেই অ্যাসপিরেশন অফ সেপটিক ম্যাটেরিয়াল,
তাই না? মানে তার পুয়ার ওরাল হাইজিন, তারপরে ইভেন অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, মানে অ্যাসপিরেশন সেটা। স্যার সেক্ষেত্রে স্যার মানে বালবার পালসি, সিরোবালবার পালসি স্যার এগুলো মানে কি করতে হবে? তাহলে মানে তুমি বালবার 9, 10, 11, 12 সেটা আপার মোটর যদি হয় সিডোবালবার পলসি, যদি লোয়ার মোটর টাইপ হয় বালবার পলসি। পেশেন্টের যদি অল্টার্ড কনসাসনেস হয়, একটা পেশেন্ট বমি করতেছে অল্টার্ড কনসাসনেস আছে, তাহলে তার অ্যাসপিরেশন হবে। তার স্ট্রোক আছে কিনা, তার মানে তার অ্যাসপিরেশনের রিস্ক ফ্যাক্টরের মধ্যে নিউরোলজিক্যাল ফিচারগুলি ইম্পর্টেন্ট, তাই না? জিআইটি ফিচার থাকতে পারে যদি অ্যাকালেসিয়া অথবা ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন থাকে। দ্যাট ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন মে বি মায়োপ্যাথিক মাসেল প্রবলেমের জন্য, মেবি নিউরোলজিক্যাল, তাই না? তো সে ডুব গিলতে পারতেছে না। তো ওইটা ওই অ্যাঙ্গেল থেকে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে তোমাকে জানতে হবে যে অ্যাসপিরেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ লাং অ্যাবসেস, এবং সেই অ্যাসপিরেশনের একটা কজ হবে, অ্যাসপিরেশনকে উস্কে দিবে তার নিউরোলজিক্যাল প্রবলেম লাইক বালবার পলসি, সিডোবালবার পলসি, সিবিডি, জিসিএস কম, এইগুলি। এখন একটা কথা আছে যে আচ্ছা আমি তাহলে একটা টেকনিক্যাল প্রশ্ন করি, কাকে করবো, সাইফুর কি করি? একটা পেশেন্টের রাইট মিডল লোবে একটা অ্যাডেন্টুলাস পেশেন্ট, মানে দন্তহীন ব্যক্তি যার কোনো দাঁত নাই, তার রাইট মিডল লোবে একটা কেভিটি, হ্যাঁ, পেশেন্ট লাইং পজিশনে আছে, শুয়ে আছে, অসুস্থ। তো সেটা তোমার এই সিনারিও বাদ দাও, পেশেন্টের কোনো সিনারিও আমি তোমাকে দিচ্ছি না, তুমি কি তাকে লাং অ্যাবসেস আগে চিন্তা করবা, নাকি ব্রঙ্কিয়াল কার্সিনোমা আগে চিন্তা করবা, নাকি অন্য কোনো কেভিটি আগে চিন্তা করবা? একটা দন্তহীন ব্যক্তি, দাঁতহীন, যার দাঁত নাই, তার রাইট মিডল লোবে একটা কেভিটি, এই কেভিটিটাই ধরো এই রাইট মিডল লোবে। স্যার ফরেন বডি মানে হতে পারে স্যার, মানে না, তুমি কি অ্যাবসেস চিন্তা করবা না মেলিগনেন্সি চিন্তা করবা আগে? স্যার অ্যাবসেস চিন্তা করব। কেন অ্যাবসেস চিন্তা করবা? স্যার মানে দাঁত নাই স্যার, হচ্ছে হয়তো কোনো কারণে স্যার লুজ টিথ ছিল, ওটা ওখান থেকে ডিসলজ হয়েছে নিচে, বা কোনো কারণে দাঁত নাই মানে এই ইদানিং না, তার দাঁত নাই মনে করো গত মানে করোনা শুরু 7 মাস ধরে দাঁত নাই মনে করো, গত ডিসেম্বর থেকে। ও আচ্ছা স্যার, স্যার তাহলে তো স্যার মেলগ্রেন চিন্তা করা যায় স্যার। হ্যাঁ স্যার ডেন্টাল হাইজিন, তাহলে স্যার ডেন্টাল হাইজিন স্যার তার মানে পোর না, মানে যদি দাঁতই না থাকে তাহলে স্যার তো ওরাল হাইজিন, দাঁত না থাকলে আর ওরাল হাইজিনের প্রশ্ন তো উঠে না। সুতরাং তার এই টুকটাক অ্যাসপিরেশন হলেও অ্যাসপিরেশন অফ সেপটিক ম্যাটেরিয়াল হইতে হবে। যার দাঁত নাই তার আর কিসের ডেন্টাল হাইজিন, সো সে আমাদের চেয়ে ভালো আছে, তাই না? দাঁত ব্রাশও করতে হয় না, আবার কোনো আনহেলদি কোনো কি বলা যায় পুয়ার হাইজিনিক স্টেটও নাই। সো এখানে একটা হলো যে তার সেপটিক ম্যাটেরিয়াল অ্যাসপিরেশন হওয়ার চান্স নাই বা কম, যেহেতু সে তার দাঁত নাই। আবার তোমরা আবার মানে এরকম অ্যাসেপ্টিক অবস্থার জন্য দাঁত ফেলে বসে থাকো না, যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, টু সেভ আওয়ারসেলফ ফ্রম লাং অ্যাবসেস। সবাই পেশেন্টস আর ডেঞ্চার ইউজ করে কিনা এটা তো বলেন নাই স্যার। না, তার দন্তহীন মানে তার আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল কোনোটাই নেই। আর্টিফিশিয়াল দাঁত কি দাঁত না? সেটাও নাই। হ্যাঁ, তো সেটাও তো নাই মানে নাই। হ্যাঁ, সেটাও পয়েন্ট বলছো, কিন্তু যেহেতু দন্তহীন, সে আর্টিফিশিয়াল দন্তহীন প্লাস ন্যাচারাল দন্তহীন। তো আরেকটা পয়েন্ট হলো যে রাইট মিডল লোব, রাইট মিডল লোব এই যে তোমার অ্যাসপিরেশন হয় সেটা তোমার গ্রেভিটি ফলো করে, যেখানে গ্রেভিটির কারণে তোমার অ্যাসপিরেশন কিছু কিছু লোবে বেশি হবে, কিছু কিছু সেগমেন্টে বেশি হবে, কোথাও কোথাও কম হবে। তুমি যদি ওই তোমার ব্রঙ্কিয়ালটিটা যদি দেখো সেগমেন্টগুলি, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, দেখো যে রাইট মিডল লোবের এটা উপরের দিকে একটু উঠে আসছে, তার মানে রাইট মিডল লোবে তোমার অ্যাসপিরেশন কম হয়। তো রাইট মিডল অ্যাসপিরেশন বেশি হয় কোন লোবে বলো তো, কোন সেগমেন্টে? আপার লোবে পোস্টেরিয়র সেগমেন্ট স্যার। আপার লোব পোস্টেরিয়র স্যার এটা পজিশনের উপর নির্ভর করতেছে স্যার, মানে পেশেন্ট কোন পজিশনে, পেশেন্ট শুয়ে থাকলে স্যার এপিক্যাল সেগমেন্ট লোয়ার লোব, এপিক্যাল সেগমেন্ট লোয়ার লোব। আর একটা স্যার যে আপার লোবে পোস্টেরিয়র সেগমেন্ট স্যার, আপার লোবের পোস্টেরিয়র সেগমেন্ট। তো বা ওভারঅল লোয়ার লোবে বেশি হয়, লোয়ার লোবের মধ্যে এই এপিক্যাল সেগমেন্টটাতে বেশি হয়, আর আপার লোব যে সেগমেন্ট বললা সেটা না হয় তাকে। কিন্তু মিডল লোব কিন্তু তুমি লাইং বলো আর স্ট্যান্ডিং বলো, এটাতে এই
গ্রেভিটির কারণে অ্যাসপিরেট হওয়ার চান্স কম, ওটা অ্যানাটমি যদি তুমি দেখো। তার মানে দেখো এখানে লাং অ্যাবসেসের বিপক্ষে দুইটা পয়েন্ট আছে। একটা হলো যে পেশেন্টের মানে ওরাল হাইজিনে কোনো সমস্যা নেই, তাই না? আর আরেকটা হলো যে তার মানে গ্রেভিটির বিপক্ষে এটা রাইট মিডল লোব। সো সেটা লাং অ্যাবসেস তার মানে হবে না তা না, এটা আমরা সবার শেষে রাখবো। আবার এইটাই যদি বলতাম যে এপিক্যাল সেগমেন্ট অফ রাইট লোয়ার লোব, তখন আমরা আবার লাং অ্যাবসেসটা প্রথমে রাখবো। তাহলে সব দিকে তোমাকে চিন্তা করতে হবে। তো আমরা জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং গেলাম। আচ্ছা, নিউরোলজিক্যাল ফাইন্ডিং বুঝছো কেন নিউরোলজিক্যাল বললাম? এখন শাহিন তুমি বলো যে আমরা স্কিনে এই পেশেন্টের কি পেতে পারি? স্যার পাস্টিউলার স্কিন লেশনস পেতে পারি স্যার। ভালো বলছো, আমাদের মাথায় ছিল একটা, তুমি বলছো আরেকটা, কিন্তু তোমারটা তো দেখি আমাদের সেট করার চেয়ে বেশি কারেক্ট হয়ে গেছে। এরকমই হয় আসলে, অসপি যখন সেট করা হয় তখন দেখা যায় যে এমন কিছু অ্যান্সার করে ফেলে যে ওই সেটেড অ্যান্সারের চেয়ে ওইটা আরো বেশি কারেক্ট। আচ্ছা, সেক্ষেত্রে যদি একদম রোবটের মতো মার্কিং করা হয় তাহলে তোমাকে ডিপ ড্রাইভ করা হবে। আর যদি কেউ নিজের সেন্স দিয়ে মার্কিং করে, না এখানে নাই, এই চার্টের মধ্যে নাই কিন্তু অ্যান্সার তো কারেক্ট, আই শুড গিভ হিম পজিটিভ মার্ক, সেটা হলে তোমার প্রতি ন্যায় বিচার হবে, তাই না? যেমন মনে করো যে গরুটা কি করে, আমি অ্যান্সার সেট করেছি যে গরু ঘাস খায়, তুমি বললা যে গরুটা লেজ নাড়ে, আসলে দুইজনই কারেক্ট। এখন ওই লেজ নাড়েটা অ্যান্সার শিটে নাই বলে যদি তোমাকে আমি ডিপ্রাইভ করি, সেই জিনিসগুলি ঘটে বলেই আসলে অনেক সময় আস্তে আস্তে কারেক্ট হয়ে যাচ্ছে। আগে খুব এটা হতো যে একদম রোবটের মতো যান্ত্রিক, সেই যান্ত্রিকতা থেকে আসলে এখন বের হয়ে আসা হচ্ছে। যে যেমন তুমি বললা যে একটা লাং অ্যাবসেস আছে, একটা স্টেফিলোকক্কাল লাং অ্যাবসেস, মেবি তার স্কিনও স্টেফিলোকক্কাল লিশন থাকতে পারে। ইটস ভেরি গুড অ্যান্সার। কিন্তু আমরা চিন্তা করেছি কি জানো, মানে আমি চিন্তা করেছিলাম যেটা সেট করা, যে সেটা হলো যে আইভি ড্রাগ এবিউজারদের লাং অ্যাবসেস হয় বেশি। আইভি ড্রাগ এবিউজার যে যেমন তার স্কিন প্রিক মানে নিডেল মার্ক আছে কিনা, তাহলে আইভি বলে আমরা তাহলে এখন স্কিন দুইটা ফাইন্ডিং বললে আমরা দুইটাই বলবো। তার আমাদের দেখতে হবে যে স্কিনে তার নিডেল মার্ক আছে কিনা, যেখানে তোমার অ্যাসপিরেশন, সেখানে তোমার লাং অ্যাবসেস হতে পারে যেটা থেকে। এবং যারা নাকি আইভি ড্রাগ এবিউজার তাদের লাং অ্যাবসেসের সাথে আরেকটা কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকে, সেটা কি বলো তো দেখি? হার্টের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস স্যার। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। আরেকটু একুরেট করে বলো তো কোন সাইড, রাইট না লেফট? রাইট সাইড। রাইট সাইড, যেহেতু সে আইভি ড্রাগ ইউজার সেহেতু রাইট সাইডের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। আমরা একটা লাং অ্যাবসেস এর পেশেন্ট পেয়েছিলাম, যে পেশেন্টের অ্যাবসেস ভালো হয়ে গেছে কিন্তু কোনোভাবেই জ্বর কমতেছে না, ইকো আবার নরমাল। তো ইকো নরমাল, জ্বর কমতেছে না, কিন্তু ওই যে অনেক সময় ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস পাইরেক্সিয়া বা অন্য রিজন হিসেবে আসতে পারে। এখানে কি খালেদ আছো? খালেদ? স্যার আছি স্যার, মনে আছে আমার স্যার। মনে আছে তোমার? হ্যাঁ, ওখানে আমি আর খালেদ স্যার ছিলাম। ওইটা আসলে একটা স্মৃতির মধ্যে ঢুকে গেছে। তো ইকো নরমাল, ওইটা স্যার পেশেন্ট তো ওই 801 ছিল। হ্যাঁ, তারপরে সেই পেশেন্ট জেরিয়াট্রিক ওয়ার্ডে আছে, সেখানেও বহুদিন ছিল। পরে স্টাফিলোকক্কাল সরি ওই যে মেরোপেনাম, রিফাম্পিসিন এগুলো দিয়ে বেশ কিছুদিন ট্রিটমেন্ট করার পরে ইভেন রিপিট ইকো করাও লাগছে স্যার। হ্যাঁ। যখন রিপিট ইকো অ্যাডভাইস করা হলো, আমি আর তুমি ছিলাম ওখানে, যে রিপিট ইকো যে করার পর দেখা গেল কি তার ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস আছে। তো প্রথম ছিল নরমাল, তার মানে দেখো যে তুমি যখন ফিভার কমতেছে না এবং ইনফেক্টিভ রাইট সাইডের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এবং লাং অ্যাবসেস এতটাই অ্যাসোসিয়েটেড থাকতে পারে, বিশেষ করে আইভি ড্রাগ ইউজারদের, তোমার ফিভার কমতেছে না, লাং অ্যাবসেস ক্লিয়ার হয়ে গেছে, হোয়াই? সো দেয়ার মে বি আন্ডারলাইং ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। ইকো তো মিস করতেই পারে, এবং নেক্সট পরের ইকোটাতে আর ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস মিস করে নেই, তাই না খালেদ? হ্যাঁ, পরের ইকোতে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস চলে আসছিল। তার মানে এই স্কিন হলো, তাহলে আমরা এতদিন আমাদের মাথায় ছিল যে নিডেল মার্ক, আজকে শাহিনের কাছ থেকে আমরা আরেকটু সমৃদ্ধ হলাম যে আদার স্টেফিলোকক্কাল লিশন স্কিনে আছে কিনা, সেটাও আমরা দেখবো। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, তাহলে প্রিকোডিয়ামে কি পাবো সেটা তো তাহলে ইন দ্য মিন টাইম অ্যান্সার হয়ে গেল, যে আমরা প্রিকোডিয়ামে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এর
ফাইন্ডিং পাবো, সেখানে আমি ট্রাইকাসপিড রিগার্গিটেশন পেতে পারি, তাই না, বা ট্রাইকাসপিড বালবুলার এরিয়াতে অন্য মারমার পেতে পারি, অ্যাডেরসন পেতে পারি। আচ্ছা, এবার শহীদুল আসো? জি স্যার আছি। শহীদুল, তুমি বলো যে এই, আচ্ছা তুমি রেডি থাকো। ওরাল কেভিটি এক্সামিনেশনে কি পাবো তার আগে বলি যে এই যে লাং অ্যাবসেসের যে কেভিটি, এই কেভিটি সবসময় থাকবে এমন কোনো কথা নাই। লাং অ্যাবসেস কিন্তু সলিটারি পালমোনারি নোডিউল নিয়েও আসতে পারে, শুধুমাত্র একটা রাউন্ডেড অপাসিটি, আর কিছু না। সেটা কি পসিবল? দেখবা যে সলিটারি পালমোনারি নোডিউলে লাং অ্যাবসেস একটা কজ আছে, সেটা কিভাবে তুমি ব্যাখ্যা করবা? কেভিটি নাই, শুধু রাউন্ডেড একটা অপাসিটি। স্যার বার্স্ট হয় না স্যার, বার্স্ট হওয়ার আগে এরকম থাকতে পারে। হ্যাঁ, ভেরি গুড। এই যে লাং অ্যাবসেস, এটা আসলে যখন ব্রঙ্কাসের সাথে কমিউনিকেট করে তখন হলো যে সেটা এই ব্রঙ্কাস থেকে এয়ার চলে আসে আর এইখান থেকে পাস মানে পুরুলেন্ট স্পুটামটা তোমার বের হয়ে আসে, এবং পেশেন্টের হিস্ট্রি থাকে এরকম যে হঠাৎ করেই আমার এতগুলি কফ চলে আসলো, একদম গামলা ভরে গেল। এটা ইন্ডিকেট করে যে ওই সময়ে তোমার কমিউনিকেশনটা হয়ে গেছে, এখানে একটু আদান প্রদান হয়ে গেছে ব্রঙ্কাস এবং এই কেভিটির মধ্যে। ওই যে এন্ড্রু কিশোরের একটা গান আছে না, তোমার চেরি ফুল দাও আমার শিউলি নাও, তেমনি একজন দিছে তোমার পুরুলেন্ট স্পুটাম আর আরেকজন দিছে তাকে বাতাস। এই বাতাস এসে ওই রাউন্ডেড নোডিউলটাই এখানে এয়ার জমে গেছে আর এয়ার স্পুটামটা বের হয়ে গেছে। আমাদের এটা কালেকশনে আছে, যে আগেও তোমাদের বলেছিলাম যে রাউন্ডের সময় এক্সরে দেখে জাস্ট নিউমোনিয়া, পেশেন্ট অবশ্য টক্সিক ছিল, প্রথমেই লাং অ্যাবসেস চিন্তা করা উচিত ছিল ডিডিতে যে নিউমোনিয়া। আমরা জাস্ট 2 বেড পরে যাওয়ার পরই পেশেন্টের এত কাশি আর এত প্রফিউজ স্পুটাম বের হলো, তখন তো বোঝা গেল আরে ঘটনা তো ওইখানে ঘটে গেছে, কেভিটি এবং ব্রঙ্কাসের মধ্যে তোমার কমিউনিকেশন হয়ে গেছে। আমরা সাথে সাথে সকালে এক্সরে ছিল, আমরা সাথে সাথে তাকে এক্সরে করতে পাঠালাম। ওমা, আগের এক্সরে এবং পরের এক্সরে ফার ডিফারেন্স। আগের এক্সরে তো হলো জাস্ট এ কনসলিডেশন, পরের এক্সরেটা হলো তোমার পুরা কেভিটি। আমি তোমাদেরকে দেখাবো, আমার কালেকশনে আছে বা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে তোমার এটা পোস্ট করা আছে রেসপিরেটরি মেডিসিনে। তো লাং অ্যাবসেস অলওয়েজ এই কেভিটি নিয়ে আসবে এমন কোনো কথা নাই, সেটা জাস্ট আমি যদি ভুলে যাই সেজন্য আগে বলে ফেললাম। এখন শহীদুল তুমি বলো যে ওরাল কেভিটি এক্সামিনেশনে আমরা কি পাবো? স্যার ওরাল ক্যাভিটি কোনো সোর্স অফ ইনফেকশন আছে কিনা স্যার, রিসেন্টলি টুথ এক্সট্রাকশন করা হয়েছে কিনা এরকম হিস্ট্রি আছে কিনা স্যার? আমি টুথ এক্সট্রাকশন তো খুব ইম্পর্টেন্ট না এখানে। টুথ এক্সট্রাকশনের সাথে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এটার সাথে ইনভলভমেন্ট। তুমি ওরাল হাইজিনটা দেখো, মানে কোন জিঞ্জিভাইটিস আছে কিনা। মেইনলি এখানে ওরাল ক্যাভিটি এক্সামিনেশনে দেখবা যে তার ওরাল হাইজিন ঠিক আছে কিনা, তাই না? ওইটাই হলো যে মেইন। তার ওরাল হাইজিন যদি ঠিক না থাকে তাহলে সেইটা একটা লাং অ্যাবসেসের প্রিডিসপোজিং কন্ডিশন হতে পারে। তাহলে এইভাবে আমরা এটা দেখব। এখন তানভীর যে বলছিল যে ভাস্কুলাইটিস, ইয়েস, ভাস্কুলাইটিসে আমরা স্কিনে র্যাশ পেতে পারতাম, আমরা প্রিকোডিয়ামে ফাইন্ডিং পেতে পারতাম, ওরাল কেভিটিতে ওরাল আলসার পেতে পারতাম, তাই না? নিউরোলজিক্যাল তো ডেফিনেটলি নিউরোপ্যাথি পেতে পারতাম। এভাবে তানভীর ভালো থিঙ্কিং করছে যে এইটা হয়তো বা ভাস্কুলাইটিসের দিকে যাবে, কিন্তু সমস্যা করে ফেলছে দিস ডিউরেশন, এই ডিউরেশন এবং এই সিমটম। ঠিক আছে, তো তারপরেও আমি তানভীরের চিন্তাকে মানে কি বলা যায় প্রশংসা করছি। তো এই পেশেন্টের ইনভেস্টিগেশন কি করবা? হাসান মামুনুর আছো? হাসান মামুনুর, আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। হ্যাঁ, তুমি বলো পেশেন্টকে আমরা কিভাবে ইনভেস্টিগেট করব বা তুমি কিভাবে ইনভেস্টিগেট করবে? এখানে হসপিটালে ডিটেইলস তো বলবো না, তুমি জাস্ট 5টা হেডলাইন বলে যাও। স্যার 1 নাম্বার স্যার সিবিসি উইথ ইএসআর করব স্যার। 2 নাম্বার স্যার স্পুটাম ফর গ্রাম স্টেইন, কালচার এন্ড সেনসিটিভিটি, এএফবি, জিন এক্সপার্ট, এমটিবি এন্ড এএফবি কালচার করব স্যার। সাথে স্যার 3 নাম্বারে চেস্ট এক্সরে ল্যাটারাল ভিউ করব, সিটি চেস্ট করতে পারি, সিটি গাইডেড এফএনএসি করতে পারি স্যার। হ্যাঁ, তুমি কালচার কি কালচার বললা? স্যার আমরা স্পুটাম কালচার এবং এএফবি কালচার।
স্পুটাম কালচার করবা। আচ্ছা স্পুটাম কালচার মানে কালচার বলবো না, সিএস বলবা। হ্যাঁ, কালচার এবং সেনসিটিভিটি, স্পুটাম ফর সিএস। এখানে তুমি কোন মিডিয়াতে কালচার করবা, মানে এটা হয় কি স্পুটাম, তো আমরা যখন লাং অ্যাবসেস চিন্তা করি তখন তাকে বোথ অ্যারোবিক কালচার এবং অ্যানোরোবিক কালচার দুইটাতেই দিতে হবে। কারণ লাং অ্যাবসেস সাধারণত পলিমাইক্রোবিয়াল এবং অ্যানোরোব পেতে পারি। তুমি যদি এই নর্মাল কালচার করি সিএস পাঠাই দেই তাহলে তুমি কিন্তু ওই অ্যানোরোবিক অর্গানিজমগুলি পাবা না। তাহলে স্পুটাম কালচার বোথ ইন অ্যারোবিক এন্ড অ্যানোরোবিক কালচার মিডিয়া। আরো কিছু আছে যে ফাঙ্গাল কালচার, তারপরে এই যে এফবি কালচার, তাই না? স্পুটামের কালচার কয়েকটা পয়েন্ট, এফবি কালচার, ফাঙ্গাল কালচার, তারপরে অ্যানোরোবিক কালচার, আর নর্মাল যেটা সেটা তো আছেই সিএস এগুলি। কিন্তু এই ক্ষেত্রে তুমি ওই ফাঙ্গাস টিউবারকুলোসিস ওগুলি বলবা না, এখানে তুমি অ্যারোবিক আর অ্যানোরোবিক এই দুইটা বলবা। আর তুমি স্পুটাম এফবি জিন এক্সপার্ট বলছো? জি স্যার বলছি। বলছো সিবিসিএসআর বলছো? স্যার এক নম্বর সিবিসিএসআর, দ্বিতীয় নম্বর স্যার স্পুটাম ফর গ্রাম স্ট্রেন কালচার এন্ড সেনসিটিভিটি, এফবি জিন এক্সপার্ট, এমটিবি, পিসিআর। আচ্ছা তাহলে এইগুলি দিয়ে আমি একটু আসলে দূরে চলে গেছিলাম সেজন্য তোমার অ্যানসারটা মিস করছি। আচ্ছা তাহলে এইগুলো হলো তোমার ইনভেস্টিগেশন। তোমাদের আরেকটা পয়েন্ট দেখাই, আমরা একটু চিকিৎসাটা আমরা আলোচনা করব। কি চিকিৎসা? এখানে দেখো যে এখানে কি এটা সিটি স্ক্যান, তাই না? এই সিটি স্ক্যানে এবার আমরা ফেজ বি এর কাছে যাব। মামুন আছো? হ্যাঁ তুমি বলো এইটা আমরা তো এটাকে কি লাং অ্যাবসেস চিন্তা করতেই পারি বা অন্য যে কোনো কেভিটি চিন্তা করতেই পারি, তাই না? আচ্ছা এখানে এখানে একটু তোমার প্লুরাল থিকেনিং এর মতো আছে, তাই না? থিকেনিং আছে জি স্যার। আচ্ছা এখন এই যে লোকেশন অফ দিস লাং অ্যাবসেস, ওইখানে মনে করো যদি এইখানে লাং অ্যাবসেস আছে, ধরো যে সেন্ট্রালি এখানে সেন্ট্রালি দেয়ারস আমরা লাং অ্যাবসেস বা আদার ডিডি গুলি কেভিটি ডিডি গুলি সবগুলি আমরা চিন্তা করতেছি। কিন্তু যখন নাকি লাং অ্যাবসেস যার নাকি যে নাকি টক্সিক, যার নাকি এরকম ফাউল স্মেলিং স্পুটাম আমরা পাচ্ছি, পেশেন্ট এক্সপেক্টোরেট করতেছে, এইরকম মার্জিনাল মানে মার্জিনে যদি কোনো কেভিটি থাকে লাং অ্যাবসেসের সাথে আমরা তখন আরেকটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস চিন্তা করি, যেটা নাকি আমরা আগের এক্সেটাতে চিন্তা করি নাই বা সেই চিন্তা করার অবকাশ নাই। এখানে আমি কি অ্যাড করব আরেকটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস? পেশেন্টের ফাউল স্মেলিং স্পুটাম হচ্ছে, পেশেন্ট টক্সিক এবং ক্লাবিং আছে। কি হোয়াট ইজ দা অ্যানাদার ডায়াগনোসিস যেটা তুমি অ্যাড করতে চাও, যেটা আমরা এক্স-রে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে কেভিটি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস চিন্তা করিনি? ফাউল স্মেলিং স্যার বা স্পুটাম বের হচ্ছে, পেশেন্টের লাং অ্যাবসেসের মতোই সিম্পটম, টক্সিক, ক্লাবিং আছে, হাই ফিভার, হ্যাঁ অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না, এবং কেভিটিটা একদম এরকম প্লুরার সাথে লাগানো পেরিফেরিতে। তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করছিলাম তখন কিন্তু পারছিল এক সময়। আচ্ছা এনি ফেজ বি অ্যাক্টিনোমাইকোসিস পালমারি ইনফার্ক্ট হতে পারে স্যার। ইনফার্ক্ট না, মেলিগন্যান্সি তো আমরা চেস্ট এক্স-রে তো আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ছিল। পালমারি ইনফার্ক্ট হতে পারে স্যার। ইনফার্ক্ট হলে কিন্তু পালমারি ইনফার্ক্টে তো এরকম ফাউল স্মেলিং স্পুটাম তারপরে ক্লাবিং থাকবে না। এটা ফেজ বি পারতে হবে। তোমরা কিন্তু এটার অ্যানসার দিছো তোমাদের যখন আমরা ওই যে ভাইবা নিয়েছিলাম খুব বেশি দিন আগে না, অল্প কিছুদিন আগে, তখন কিন্তু সবাই পারছিলাম। কেন ধরো যে প্লুরাল কেভিটিতে পাস হতে পারে না, কি হয় সেটার নাম কি? স্যার এমপাইমাথোরাসিস। তো এমপাইমাথোরাসিস একটা লাং অ্যাবসেসের ডিডি হবে না যখন নাকি লাং অ্যাবসেসটা এই প্লুরার সাথে লাগানো থাকবে? এমপাইমার এবং লাং অ্যাবসেসের মধ্যে কি ক্লিনিক্যালি খুব বেশি ডিফারেন্সিয়েট করা যায়? দুইটাতেই ক্লাবিং থাকে, দুইটাতেই হাই ফিভার থাকে, দুইটাতেই ওয়েট লস থাকে, দুইটাতেই পেশেন্ট টক্সিক থাকে। হ্যাঁ, এবং when you get a cavity like lesion near adjacent to pleura and with the symptoms of lung abscess or signs of lung abscess, তখন তোমাকে একই সঙ্গে এমপাইমাটাও চিন্তা করতে হবে, পায়োথোরাক্স চিন্তা করতে হবে। এখন বলো যে
ইন ফ্রম দিস সিটি স্ক্যান বা রেডিওলজিক্যালি এরকম মার্জিনে একটা অপাসিটি কেভিটি তুমি ইম্পায়ামা নাকি লাং অ্যাবসেস এই দুইটা আলাদা করবা কিভাবে? এটাও তোমরা পারছো, গড় গড় করে বলে দিয়েছিলা কিছুদিন আগে, আজকে ভুলে গেছো। বলো হাউ টু ডিফারেন্সিয়েট রেডিওলজিক্যালি। আচ্ছা আরেকটা দেখাই, দিস ওয়ান। স্যার একটা হচ্ছে স্প্লিট প্লুরাল সাইন থাকে এম্পাইমাতে। এম্পায়ামতে স্প্লিট প্লুরাল সাইন থাকে, যে যেমন এই যে তোমার মার্জিনটা এরকম সাদা হয়ে আছে, এটা একটা স্প্লিট প্লুরাল সাইন, এটা কিন্তু এম্পায়াম। স্যার অ্যাঙ্গেল স্যার। হ্যাঁ অ্যাকিউট অ্যাঙ্গেল আর অবটিউজ অ্যাঙ্গেল। জি স্যার। আচ্ছা হ্যাঁ অনল তুমি কি বলতেছিলা? স্যার অ্যাঙ্গেল স্যার, অবটিউজ অ্যাঙ্গেল থাকে স্যার। অবটিউজ অ্যাঙ্গেল কোনটাতে? স্যার অবটিউজ অ্যাঙ্গেল থাকবে স্যার এতে, যে এই এম্পাইমাটোরাসিস স্যার। এখন দেখো এটা হলো যে লাং অ্যাবসেস। আচ্ছা তোমরা দুইজনেই কি মানে অ্যাঙ্গেলের কথা তো তোমরা দুইজনেই বললা, এখন বলো ক্লিয়ার করে যে কোনটাতে একিউট অ্যাঙ্গেল হবে, মানে একিউট অ্যাঙ্গেল মানে কি? এই দিস ইজ দ্য অ্যাঙ্গেল। এবং দেখো আর কোন এই এবং অ্যাকিউট হবে অ্যাবসেসে। অ্যাবসেসে কি অ্যাঙ্গেল হবে? অ্যাকিউট। আচ্ছা তাহলে এটাকে কি তুমি একিউট অ্যাঙ্গেল বলতে চাচ্ছ? এই যে দেখো এই এখানে যদি তুমি আসো, এখানে কিন্তু 90 ডিগ্রি, এটা হলো অবটিউজ। অবটিউজ মানে স্থূলকোণ মোর দ্যান 90 ডিগ্রি, তাই না? আর এটা কি? এটা একিউট না? হ্যাঁ এটা একিউট। এটা একিউট, তার মানে লেস দ্যান 90 ডিগ্রি। এইখানে এসে 90 ডিগ্রি হতে হলে এইভাবে অ্যাঙ্গেলটা টানতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা উল্টা হয়েছে। হ্যাঁ এই মানে উল্টা হয়ে গেছে। এই অ্যাঙ্গেলটা যদি লেস দেন 90 হয়, মানে একিউট অ্যাঙ্গেল হয়, দ্যাট গোজ ইন ফেভার অফ পায়োথোরাক্স, এম্পাইমাথোরাসিস। আর এই অ্যাঙ্গেল যদি তোমার মোর দেন 90 ডিগ্রি হয়, অবটিউজ হয়, মানে স্থূলকোণ হয়, দ্যাট গোজ ইন ফেভার অফ লাং অ্যাবসেস। এটা হলো যে একটা পয়েন্ট, আর সবকিছু মিলাই তো করবে। আরেকটা হলো যে লাং অ্যাবসেস, এটা কি এম্পাইমার সাথে অবটিউজ অ্যাঙ্গেল হয়? হ্যাঁ কোনটা? এম্পাইমার সাথে অবটিউজ অ্যাঙ্গেল হয় আর লাং অ্যাবসেসের সাথে হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। শোনা যাচ্ছে? আচ্ছা এই এম্পাইমার সাথে তো অবটিউজ অ্যাঙ্গেল হওয়ার কথা, কিন্তু এখানে যে তুমি অ্যাকিউট অ্যাঙ্গেল, এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল, এগুলো তো মানে একেবারে 100, হ্যাঁ শতভাগ তো না, তবে ইউজুয়ালি হবে না। আচ্ছা হ্যাঁ এম্পায়ামা তো অবটিউজ অ্যাঙ্গেল হওয়ার কথা, কিন্তু এইটা কিন্তু তোমার ইন রিয়েল লাইফ এম্পায়ামা। এটা ঠিক আসলে ঠিক 90 ডিগ্রির মতো মনে হচ্ছে অ্যাঙ্গেলটা এখানে, তবে এই নিচের দিকের অ্যাঙ্গেলটা আবার হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। আচ্ছা তাহলে এম্পায়ামাতে হবে অবটিউজ, তাহলে তো আমি উল্টা বলে ফেলছি, তোমরাই ঠিক ছিলা। এম্পায়ামাতে অবটিউজ অ্যাঙ্গেল হবে, আর লাং অ্যাবসেসে তোমার মানে যে চেস্ট ওয়ালের সাথে যে কন্টাক্ট, সেটা তোমার একিউট অ্যাঙ্গেল হবে। আর আরেকটা হলো যে লাং এই এম্পায়ামার চেহারাটা দেখো, যে এটা একটু লেন্টিকুলার শেপ থাকবে, বা সারাউন্ডিং লাংটা তোমার কমপ্লেক্স থাকবে, যদিও এখানে তোমার ছবি নিয়ে আসা হয়নি। আরেকটা পয়েন্ট যে ওই তুমি যেটা বললা যে স্প্লিট প্লুরাল সাইন, স্প্লিট প্লুরাল হলো, এটা তো স্যার আগের সিটিটাতে নাই স্প্লিট প্লুরাল সাইনটা। কোনটায়? এটাতে না, এটা তো লাং অ্যাবসেস। লাং অ্যাবসেস তো স্প্লিট প্লুরাল সাইন থাকবে না। না স্যার, মানে এটা তখন জানতে চাচ্ছিলেন যে এটা আর কি, মানে আর কি হতে, বুঝতে পারছি স্যার। না স্প্লিট প্লুরাল থাকবেই এমন কোনো কথা নেই, তোমাকে শতভাগ ক্ষেত্রে সবকিছু থাকবে এমন কোনো কথা নেই। তোমাকে মেইন কথা হলো যদি লাং অ্যাবসেস বা লাং অ্যাবসেস কেভিটি পেরিফেরিতে অ্যাটাচ থাকে, এনি কেভিটি, এবং তার ফিচার যদি প্রোডাক্টিভ স্পুটাম এবং হাই ফিভার, মানে লাং অ্যাবসেস এম্পায়ামার ক্লিনিক্যাল ফিচার তো অলমোস্ট সেম, এবং দুইটাই সাপোর্টিভ লাং ডিজিজ। আমরা সাপোর্টিভ লাং ডিজিজ তিনটাকে বলি, একটা হলো লাং অ্যাবসেস, আরেকটা এম্পায়ামা, আরেকটা হলো যে ব্রঙ্কিওক্টিসিস। ওই সাপোর্টিভ লাং ডিজিজের এই দুইটার কিন্তু সিমটম সাইন একই রকম। তোমাকে তার লোকেশন, মানে প্লুরার সাথে লোকেশন হলে আমরা এম্পায়ামা চিন্তা করি, কিন্তু লাং অ্যাবসেস কি প্লুরার সাথে অ্যাডজাসেন্ট হতে পারে না? ওই কনফিউশনটা দূর করার জন্য তোমাদেরকে এটাকে আলাদা করতে হবে, মানে রেডিওলজির মাধ্যমে, তারপরে আদার কন্ডিশনের মাধ্যমে।
এর মধ্যে জি একটা স্যার, ফিচার হচ্ছে স্প্লিট প্লুরা না, মানে সাইন না থাকাতে আমাদের মানে মাথায় আসছিল না। হ্যাঁ, স্প্লিট প্লুরাল সাইন এটাতে আছে। এই যে দেখো থিক ওয়াল এবং সাদা, হ্যাঁ এটাতে আছে। হ্যাঁ, স্প্লিট প্লুরাল সাইন আর কিছুই না, ওয়ালটা তোমার সাদা হবে, সেই জন্য স্প্লিট প্লুরাল সাইন। আর এটা হলো যে তোমার লেন্টিকুলার শেপ হয়। লেন্টিকুলার শেপ মানে কি? লেন্টিকুলার বাংলা কি? লেন্সের শেপ স্যার। স্যার একটা লেন্সের মতো দেখতে। বলো তানভীর, বলো। লেন্টিকুলার মানে কি? লেন্টিকুলার হলো তোমার বাইকনভেক্স, বাইকনভেক্স বা লেন্টিকল শেপ যেটাকে বলে। তাহলে এখানে বাইকনভেক্স আছে না? জি স্যার। জি স্যার, বাইকনভেক্স স্যার। বাইকনভেক্স মানে লেন্সের মতো আর কি। লেন্স তো এরকম হয়। যাক, আমরা এখন লেন্টিকুলার নিয়ে গবেষণা করব না। এরকম লেন্টিকুলার শেপ যদি তুমি সিটি স্ক্যানে পাও বা বাইকনভেক্স বা লেন্সের মতো, দ্যাট ইজ ইন ফেভার অফ তোমার এম্পাইমা, পায়োথোরাক্স। আর মার্জিন স্মুথ স্যার এটা পক্ষে যায় স্যার, এম্পাইমার পক্ষে যায়। তারপর মার্জিনটা তোমার স্মুথ মার্জিন এটা ইরেগুলার হয় ইউজুয়ালি স্যার। হোয়াইট মার্জিন সেটা তোমার এম্পাইমার পক্ষে যায়। সোজা কথা, তোমার যদি এরকম পেরিফেরিতে পুরোর সাথে অ্যাটাচড কোনো সাপোর্টিভ লাং ডিজিজ থাকে, তোমাকে লাং অ্যাবসেস এবং এম্পাইমা দুইটাই চিন্তা করতে হবে, এবং দুইটা ওই যে অ্যাঙ্গেল, শেপ, তারপর মার্জিন, এইগুলি দিয়ে তোমাকে আলাদা করতে হবে, কারণ ক্লিনিক্যাল ফিচার একই রকম। এবং দুইটা তুমি যদি এম্পাইমা হয়, সাথে সাথে তোমাকে আইটি টিউব দিয়ে এটা 5টা বের করতে হবে। আর লাং অ্যাবসেস হলে তো আর আমরা সেটা করব না। লাং অ্যাবসেস হলে আমরা তাকে একদম সার্জারি ইন্ডিকেশন না থাকলে আমরা তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিব, ড্রাগ থেরাপি দিব। তাহলে এখন ড্রাগ কি দিব বলো তো দেখি, ড্রাগ অফ চয়েস। স্যার ক্লিন্ডামাইসিন দেয়া যায় স্যার। হ্যাঁ, ক্লিন্ডামাইসিন স্যার। হ্যাঁ, এখন আমাদের মেইন চয়েস হলো তোমার ক্লিন্ডামাইসিন। ক্লিন্ডামাইসিন দিলে আসলে অ্যানোরোব, তারপরে আদার পজিটিভ নেগেটিভ সবগুলি তোমার কভার করে ফেলে। এখন কতদিন দিব তাকে? স্যার 600 মিলিগ্রাম 6 to 8 আওয়ারলি ডে পার ডে স্যার। এটা হচ্ছে রেডিওলজিক্যাল ক্লিয়ারেন্স না হোক মানে দেখে আমরা অ্যান্টিবায়োটিকটা স্টপ করব। হ্যাঁ, কতদিন দিবা স্যার? রেডিওলজিক্যাল ক্লিয়ারেন্সটা দেখে স্যার আমরা অ্যান্টিবায়োটিক মানে স্টপ করব, মানে এক্সরে স্যার দেখ। হ্যাঁ, তাহলে যে 6 উইক যে দেওয়া হয়েছে মানে বলা হয়েছে বইয়ে, সেটা একদম ক্লিয়ার কাট ওইটাই দিতে হবে তা না, কিন্তু কারো কারো দেখা যাবে যে 4 উইকই তোমার ক্লিয়ার হয়ে গেছে, তখন কিন্তু আমরা আর বেশি দিব না। আবার কারো দেখা গেছে কি যে 8 উইকেও ক্লিয়ার হয়নি, তাহলে তার মানে তোমাকে কিন্তু আগে শিওর হইতে হবে যে এটা লাং অ্যাবসেস শিওর কিনা। এখন তুমি যদি দেখা গেল যে সে মাসের পর মাস খাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, তুমি আশায় আছো যে কবে ক্লিয়ার হবে, তা যেটা যদি লাং অ্যাবসেস না হয়, তাহলে তো তোমার ভুল ডায়াগনোসিসে হাজারো অ্যান্টিবায়োটিক পেলেও হবে না। তার মানে আমি তাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর কতদিনের মধ্যে রেসপন্স সে করবে, তার ফিভার 4 থেকে 5 দিনে যদি রেসপন্স না করে স্যার, তখন মানে করতে হবে, রিভিউ করতে হবে। হ্যাঁ, যদি সে 5 ডেজের মধ্যে যদি তার ফিভার বা টক্সিসিটি না কমে, তাহলে আমরা ধরে নিব যে পেশেন্টের এটা হয় আমার ট্রিটমেন্ট ভুল, আমি তাকে রাইট অ্যান্টিবায়োটিক দিতে পারি নাই, অথবা আমার ডায়াগনোসিস ভুল। এবং যদি রেসপন্স করে যায় তাহলে তো দুইটাই তোমার হয়ে গেল। তারপর সবসময় তোমার সিএস রিপোর্ট যে তোমাকে অর্গানিজম ডিকটেট করতে পারবে এমন কোনো কথা নাই, তোমার ক্লিনিক্যাল নলেজের উপর ভিত্তি করেই তোমাকে দিতে হবে। তা আমরা এখন আসলে ক্লিন্ডামাইসিন যদি দেই, ক্লিন্ডামাইসিন 600 মিলিগ্রাম 6 to 8 আওয়ারলি, সেটা অ্যারাউন্ড ফর সেভারাল উইকস। এবং লাং অ্যাবসেস এবং নিউমোনিয়ার মধ্যে একটা বেসিক পার্থক্য হলো যে নিউমোনিয়াতে আমরা ক্লিনিক্যাল ফিচারের উপর ভিত্তি করে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেই, এক্সরে জাহান নামে যাক, তার এবং আমরা পরে ফলো আপ এক্সরে করিও না যদি সে অ্যান্টিবায়োটিকের রেসপন্স করে। আমরা যখন নিউমোনিয়া পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম না এটিএস গাইডলাইন, যে নেক্সট টাইমে যদি সিউডোমোনাস অথবা এমআরএসএ এই দুই একটা এক্সেপশনাল কেস ছাড়া আমরা পরে ফলো আপ করি না। ইভেন 5 to 7 days ইজ এনাফ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট। যদি সে তার ফিভার বা আদার ক্লিনিক্যাল ফিচার যদি তার ইমপ্রুভ করে। আর লাং অ্যাবসেস হলো নিউমোনিয়ার উল্টা, তার রেডিওলজিক্যাল ফিচার ক্লিয়ার না হওয়া পর্যন্ত
ক্লিয়ার মানে কি, তোমার এই মিনিমাম ফাইব্রোসিস, মিনিমাম ব্রঙ্কিওক্লিটিক চেঞ্জ অতটুকু থাকতেই পারে, ওই পর্যন্ত আমি তাকে অ্যান্টিবায়োটিক দিয়েই যাব। এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে লাং অ্যাবসেসের লম্বা ডিউরেশন ডিপেন্ডস অন চেস্ট এক্সরে, তার অ্যান্টিবায়োটিক ওমিট করা। আর নিউমোনিয়া হলো যে অল্প ডিউরেশন, 5 days or 7 days, and depends on clinical feature, not on radiological feature. তাহলে লাং অ্যাবসেসে তাহলে এটার কমপ্লিকেশন কি হতে পারে? ধরো যে এই পেশেন্ট বলল হিস্ট্রিতে, হ্যাঁ স্যার পেশেন্টের হচ্ছে ম্যাসিভ হেমোটাইটিস হতে পারে স্যার, হচ্ছে প্লুরাল স্প্রেড হয়ে স্যার এমপাইমা হতে পারে স্যার, তারপরে হচ্ছে ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলা হতে পারে স্যার, ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলা হতে পারে, তারপরে স্যার অ্যাসপারজিলোমা হতে পারে স্যার, ওই অ্যাবসেসের ওই কেভিটির উপরে স্যার। হ্যাঁ ভেরি গুড, অ্যাসপারজিলোমা হতে পারে। তারপর স্যার সিস্টেমিক স্প্রেড হতে পারে স্যার, মানে হেমাটোজেনাস স্প্রেড হতে পারে, সিস্টেমিক স্প্রেড হতে পারে, সিস্টেমিক স্প্রেড হতে পারে। কিন্তু এটা এই যে প্লুরার কাছে থাকলে ওই এটা তোমার সাপোর্টিভ লাং ডিজিজ, তো লাং অ্যাবসেস থেকে এটা যে প্লুরাতে যদি চলে যায় এখানে তোমার পায়োথোরাক্স বা এমপায়ামা হবে। আর আরেকটা লাং অ্যাবসেসের আরেকটা কমপ্লিকেশন হলো যে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ব্রঙ্কিওক্টিসিস হতে পারে। এখানে লোকালাইজড ব্রঙ্কিওক্টিসিস সে রেসিডিউ হিসেবে নিয়ে যেতে পারে। তার মানে তিনটা সাপোর্টিভ লাং ডিজিজ, লাং অ্যাবসেস, এমপায়ামা, ব্রঙ্কিওক্টিসিস। তাহলে ব্রঙ্কিওক্টিসিস থেকে লাং অ্যাবসেস হতে পারে আনট্রিটেড থাকলে, আবার লাং অ্যাবসেস থেকেও ব্রঙ্কিওক্টিসিস হতে পারে। ব্রঙ্কিওক্টিসিস এবং লাং অ্যাবসেস দুইটাই যে অ্যাডজাসেন্ট টু প্লুরা হলে এটা সে এমপায়ামা করতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড করো, আর না হলে আমরা প্রফেসর মহিউদ্দিন স্যার এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দের কাছে চলে যাচ্ছি। স্যার আমি একটা জিনিস স্যার জাস্ট জানতে চাই, যদি আমাদের বলে যে হচ্ছে মানে 3 বা 4 ইন্ডিকেশন অফ সার্জারি লাং অ্যাবসেস, স্যার কি বলবো মানে স্যার ওটা একটু জানতে চাচ্ছিলাম। লাং অ্যাবসেসের একটা ইন্ডিকেশন হলো তোমার যদি সাইজ যদি বড় হয়, কত সেন্টিমিটার একটা আছে, 9 সেন্টিমিটারের বড় যদি হয় সাইজ এরকম, আর নট রেসপন্ডিং টু ট্রিটমেন্ট, তুমি অপটিমাম ট্রিটমেন্ট দিচ্ছ তারপরেও রেসপন্ড করতেছে না, হ্যাঁ না? আর কোনো ইন্ডিকেশন আছে সার্জারির? একটা হলো সাইজ, আর একটা নট রেসপন্ডিং টু মেডিকেল ম্যানেজমেন্ট। আরেকটা হচ্ছে যে যদি আমরা সাসপেক্ট করি যে এটা ম্যালিগন্যান্ট হতে পারে, ম্যালিগন্যান্ট ক্যাভিটি, তখন আর কি না, ম্যালিগন্যান্ট ক্যাভিটি সেটা আবার তখন ওই স্টেজের উপর নির্ভর করে তারপরে এটা করতে হবে আর কি। এমন যদি হয় যে এটা আসলে ওই স্টেজ ফলো করতেছে না বা অ্যাডজাসেন্ট টু মেডিস্টিনাম, তখন আর আমরা করতে পারবো না আর কি। হ্যাঁ, যদি সেই স্টেজ এবং সেই ইন্ডিকেশন থাকে তখন আমরা করতে পারি। ঠিক আছে, এটা ভালোই বলছো যে যদি ম্যালিগন্যান্সি বলো সাথে লেজ লাগিয়ে দিতে হবে ইফ ইট ইজ ইন আর্লি স্টেজ। এবং সেটা আসলে কি ওই শুধু সাসপেক্ট করি আমরা অপারেশন করে ফেলবো না, আমার সিটি গেটের এফএনইসিতে অথবা আদার ইনভেস্টিগেশন যদি আমি ম্যালিগন্যান্সি ডায়াগনোসিস করি এবং সেই ম্যালিগন্যান্সিটা যদি আর্লি স্টেজ হয় তাহলে আমরা তাকে সার্জারি করব। সেটা অবশ্য ম্যালিগন্যান্ট ক্যাভিটির আন্ডারে চলে যাবে আর কি। হ্যাঁ, মানে ওই যে ক্যাভিটেটিং টিউমার যদি আমি সাসপেক্ট করি তাহলে করি যদি, হ্যাঁ মানে পায়োজেনিক অ্যাবসেস থেকে একটু ভিন্ন, কিন্তু সেক্ষেত্রে আর্লি স্টেজ হলে আমরা ফেলে দিব, কেটে ফেলে দিব। আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে হেনা তুমি, আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হেনা, তুমি বলো এই আজকের অস্পির উপর। স্যার আমার আরেকটা জিনিস জানা ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। হচ্ছে মানে স্যার আমি চিন্তা করলাম স্যার যদি এখানে আমাদের কোশ্চেনটা এরকম থাকতো যে এই মানে মানে চেস্ট ফাইন্ডিংস অফ দিস পেশেন্ট স্যার, মানে সেক্ষেত্রে স্যার আমরা কি মানে অ্যাবসেসে স্যার মানে মানে কনসলিডেশনের যে ফিচার ওইগুলো সব মানে মানে ওইটা কিভাবে স্যার, আমি জাস্ট এটা একটু ক্লিয়ারিফিকেশনের জন্য জানতে চাচ্ছি। মানে ক্লিয়ার হওয়ার জন্য। কি তুমি ক্লিনিক্যাল ফাইন্ডিং বলতেছো? স্যার চেস্ট এক্সামিনেশন ফাইন্ডিং মানে যদি মানে ক্লিনিক্যালি যেটা আর কি চেস্ট এক্সামিনেশন ফাইন্ডিং। এক্স্যাক্টলি জি স্যার, জি স্যার। আসলে লাং অ্যাবসেসে মানে কেভিটিতে তোমার ডেফিনিট আমরা যেমন কনসলিডেশনে নিউমোনিয়াতে বলে দিই যে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো, ভোকাল রেজোনেন্স বাড়বে, হুইসপারিং প্যাকটুলিকি, এরকম লাং অ্যাবসেসে ডেফিনিট কোনো কিছু নাই যেটা পাইতেই হবে। ইভেন এটা তোমার নরমালও থাকতে পারে, আবার তুমি কনসলিডেশন লাইক ফিচার পেতে পারো, ব্রঙ্কিওক্টিসিসের ফিচারও পেতে পারো, এখানে ব্রেথ সাউন্ড তোমার অ্যাবসেন্টও থাকতে পারে। তারপরও কেভিটির ফাইন্ডিং কি? কেভিটির ফাইন্ডিং 3টা সি দিয়ে আব্দুল্লাহ স্যারের বইয়ে লেখা আছে, এটা একটু দেখে নিও, ঠিক আছে? কিন্তু আদার ব্রঙ্কিওক্টিসিসে যেমন
crepitations that alters with cough, ILD তে যেমন crepitations and inspirator that does not alter with cough, consolidation এ যেমন bronchial bass sound, হ্যাঁ কিন্তু লাং অ্যাবসেসে তুমি এটা ডেফিনিট কোনো ফাইন্ডিং নেই যে এইটাই লাং অ্যাবসেসের ইন্ডিকেটর, এইটা এই ফাইন্ডিং পেলে আমি লাং অ্যাবসেস বলবো, অন্য কিছু বলবো না, সেটা আমাদের দুর্বলতা। এই জন্য তোমাকে রেডিওলজিক্যাল এবং ক্লিনিক্যাল সব হেল্প নিতে হবে, সিমটমের বিশেষ করে সিমটম এবং সাইনের হেল্প বেশি নিতে হবে। সাইন মানে নট রেসপিরেটরি সাইন, ওই জেনারেল এক্সামিনেশন এবং অন্য সাইনগুলি। আচ্ছা জি স্যার। আচ্ছা মানে সাপোর্টিং যেগুলি আমরা আলোচনা করলাম। আচ্ছা তোমাদের আর কোনো কিছু বলার না থাকলে হ্যাঁ না তুমি কিছু বলো। ধন্যবাদ আমিনুল ভাই। আজকের যে হসপিটাল ছিল এটার একটা দিকটা আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন লাং অ্যাবসেসের পেশেন্ট দেখব তখন লাং অ্যাবসেসের যে রিস্ক ফ্যাক্টর গুলা, সেই রিস্ক ফ্যাক্টর গুলা হিস্ট্রিতে আমরা সার্চ করব, আর যেটা এক্সামিনেশনে আমরা সার্চ করব। এই যে এখানে 1, 2, 3 নাম্বার যে কোশ্চেনটা ছিল যে হোয়াট নিউরোলজিক্যাল, স্কিন, প্রিকর্ডিয়াম, ওরাল ক্যাভিটি, এগুলো সবই কিন্তু মানে এক্সামিনেশনে এইসব জায়গায় আমরা কি পাবো, এই অ্যান্সার গুলা রিলেটেড হলো যে ফ্যাক্টরস প্রিডিসপোজিং টু লাং ক্যান্সার, যেমন অ্যাসপিরেশন হতে পারে কখন, তারপর তোমার হেমাটোলজিক্যাল কোনো স্প্রেড, অন্য জায়গায় কোনো ইনফেকশন আছে কিনা সেটা সার্চ করতে হবে, তারপরে প্রি এক্সিস্টিং কোনো লাং ডিজিজ আছে কিনা, ব্রঙ্কিওক্টিসিস, সিস্টিক ফাইব্রোসিস বা ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন যদি হয় টিউমার দিয়ে, ফরেন বডি দিয়ে তাহলে, আর কোনো ট্রুমা আছে কিনা সেটা, বা ইমিউনো ডিফিসিয়েন্সি আছে কিনা পেশেন্টের, এগুলো আমাদেরকে দেখতে হবে, সেটা হিস্ট্রিতেও দেখতে হবে এবং ফিজিক্যাল এক্সামিনেশনেও দেখতে হবে। আর ট্রিটমেন্টের বেলায় যেটা বলা হলো যে আমরা কতদিন দিব ট্রিটমেন্টটা, এটা ইউজুয়ালি আমরা 4 to 6 উইকস দেই, কিন্তু এটা যেটা আমিনুল ভাই বললেন যেটা বাধা ধরার কোনো নিয়ম নাই যে এতদিন, এর অনেক বেশি দিনও দিতে হতে পারে, অনেক সময় 3 মাসও লাগে। আর যেটা আমরা যে রেডিওলজিক্যাল একটা আউটকাম সেটা দিয়ে আমরা বিচার করি যে আরো বেশি প্রলং দিব কিনা। যেমন একটা হচ্ছে যে রেডিওলজিতে যদি আমরা দেখি যে কমপ্লিট ক্লিয়ার হয়ে গিয়েছে তো তখন আর আমাদের দিতে হবে না। আর একটা হচ্ছে যে একটা স্টেবল রেসিডুয়াল ফাইব্রোটিক এরিয়া থেকে যেতে পারে, হ্যাঁ সেটা কিন্তু আমার মাথায় থাকতে হবে যে একেবারে সবসময় যে ক্লিয়ার হয়ে যাবে তা না। আমি যদি বারবার এক্সরে করে দেখি যে আমার 6 সপ্তাহ দেওয়া হয়ে গিয়েছে বা 2 মাস দিয়ে ফেলেছি, তারপরেও একটা স্টেবল রেসিডুয়াল ফাইব্রোটিক এরিয়া লাং অ্যাবসেসে থেকে যেতে পারে। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ হেনা। আচ্ছা আমরা তহিদের কাছে যাওয়ার আগে জাস্ট একটু পয়েন্ট একটু রিভিউ করি যাতে কনফিউশন না থাকে। এই যে লাং অ্যাবসেসের মার্জিনটা কিন্তু ইরেগুলার হয়, আর ইন কম্পারিজন এটার মার্জিনটা হয় স্মুথ। তোমরা ইন দ্য মিডটাইম বলে ফেলছো। আরেকটা জিনিস দেখো, আমরা যে একিউট অ্যাঙ্গেল বলতেছিলাম লাং অ্যাবসেস, এইদিকে কিন্তু অ্যাঙ্গেলটা ঠিকই একিউটাস, ওইদিকে পেস লাগাই ফেলছে উপরের দিকে। আচ্ছা যাই হোক, আমরা সবকিছু মিলেই ডায়াগনোসিস করব। একটা লেন্টিকুলার শেপ, আরেকটা হলো তোমার রাউন্ডেড, দিস ইজ রাউন্ডেড, দিস ইজ লেন্টিকুলার, তাই না? আচ্ছা তো এখন আর আমিনুল ভাই যেটা ওরা জিজ্ঞেস করছে যে লাং অ্যাবসেসের ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা কি পাবো, চেস্ট এক্সামিনেশনে, এটা তো আসলে ভেরিয়েবল পাই আমরা। তবে একদমই যদি স্ট্যান্ডার্ড একদম ক্লাসিক একটা ফিচার যদি কোনো লাং অ্যাবসেস কখনো নিয়ে আসে তাহলে তো আমরা এরকম পাবো যে ইন্সপেকশনের সময় ওই সাইডের চেস্টটা রিডিউসড মুভমেন্ট থাকতে পারে, কারণ এটা ইউজুয়ালি তো প্লুরিসিউ করে সাথে, এটা হতে পারে। আর যেটা পারকাশনে ডাল পেতে পারি, অসকালটেশনে একটা ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পেতে পারি, একদম ক্লাসিক লাং অ্যাবসেস যদি মনে করি, বা এমফোরিক বেস সাউন্ড যেটা বলি আমরা সেটা পেতে পারি। আর কোন অ্যাডেড সাউন্ড, ক্রিপিটেশন এগুলো পেতে পারি। হ্যাঁ মানে ওই সাইফুর জানতে চাচ্ছিল যে এমন কোনো ডেফিনিট পয়েন্ট আছে কিনা যেটা দিয়ে আমি অন্য কন্ডিশনগুলি থেকে আলাদা করতে পারবো, কিন্তু ওরকম ডেফিনিট নাই। মনে করো যে লেফট সাইডে যে কোনো প্যাথোলজি থাকলেই তার তো মানে এক্সপানশন কম হবে, আর যে কোনো প্যাথোলজি থাকলেই আদার দেন এয়ার, বাতাস ছাড়া, ধরো নিউমোথোরাক্স আর বুলা ছাড়া, সেখানে পারকাশন ডাল হবে। আর ব্রেস সাউন্ড যেরকম নাকি আমি ব্রঙ্কিয়াল ব্রেস সাউন্ড পাচ্ছি নিউমোনিয়াতে, এখানে আবার সব ক্ষেত্রে আমরা পাবো না, কখনো পাবো কখনো পাবো না। মানে ক্লিয়ার কাট যে সে বলে দিতে পারবে যে নিউমোনিয়ার মতো বা কলাপসের মতো, ইফিউশনের মতো যে দিস ইজ লাং অ্যাবসেস, ওইরকম ফাইন্ডিং কোনোটা নাই আর কি, সেটা জাস্ট মেনশন করেছিলাম। কিন্তু
পরীক্ষায় আসলে তুমি যেভাবে বললা ইয়েস ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশনে এই পেতে পারি, সেটা ওইভাবেই বলতে হবে। আচ্ছা, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তৌহিদ, তৌহিদ তুমি কিছু বলো। তৌহিদ আসো না? হ্যাঁ না, তৌহিদ নাই। তৌহিদ ছিল, মনে হচ্ছে যে ও লিভ করেছে। আচ্ছা, তো প্রফেসর মহিউদ্দিন স্যারের কাছে আমরা চলে যাচ্ছি। স্যার আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনাটা খুব সুন্দর হয়েছে। যদিও লাং অ্যাবসেস আমাদের খুব কমন একটা কেস, কারণ আমাদের ওয়ার্ডে আগে প্রায় এরকম লাং অ্যাবসেস ভর্তি হতো, মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়, এমনকি আমাদের এইচডি হসপিটালেও এরকম ভাবে রেগুলার এগুলো ভর্তি হতো। তো লাং অ্যাবসেসের যে ডিসকাশন গুলো মোটামুটি হয়ে গেছে। একটা জিনিস বাদ গেছে যে ইন্ডিকেশনস অফ সার্জারি, এগুলো অবভিয়াসলি সারা ভাইভাতে যদি আসে বা রিলেটেড ইন্ডিকেশনস অফ সার্জারি গুলো আমরা এরকম ভাবে শিখে নিব। কিছু অ্যাকিউট ইন্ডিকেশন আছে, অ্যাকিউট ইন্ডিকেশনের মধ্যে যেমন আছে ম্যাসিভ হেমোপ্টাইসিস যদি হয়, বা এরকম ভাবে প্রলং সেপসিস যদি হয়, বা ব্রঙ্কোপ্লারাল ফিস্টুলা ডেভেলপ করে নেয়, অথবা যদি ইয়াতে পায়োনিউমোথোরাক্স ডেভেলপ করে, এটা হলো অ্যাকিউট ইন্ডিকেশনের মধ্যে। আর এরকম ভাবে আর একটা ইন্ডিকেশন আছে যেটা যদি আমাদের 6 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দিয়েও রিজলভ না করে একটা ইন্ডিকেশন। আর একটা সাইজের উপর আছে, সাইজ যদি সাধারণত দেখা যায় যে 6 সেন্টিমিটার সাইজ থাকে, এটা প্রথমে আমাকে সার্জারির চিন্তা করতে হবে, এটাকে কনজারভেটিভ দিয়ে এটা ভালো হবে না। এই সার্জারি ইন্ডিকেশন গুলো এগুলো আমরা শিখে নেব, এগুলো হসপিটালে না আসলেও স্যাররা ভাইভাতে ধরবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।